লাল নীল সবুজ বিভিন্ন রঙের পতাকা ওড়ানো অফিসে দুমদাম করে ধাক্কা দিচ্ছে জল, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন। তবে আজকের বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে দেখলে সেই জল অবশ্যই এসআইআর এর। যেভাবে দিন দিন সেই জল ঘোলা হচ্ছে তা বেশ চিন্তা। যাই হোক, আজ প্রথম প্রশ্ন। মাত্র 3 দিনে প্রায় 40 লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা। 1 কোটি নাম বাদ দিতে কমিশনকে নির্দেশ। বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদৌ বাংলার কপালে জুটবে একটা নির্ভুল ভোটার তালিকা? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয় প্রশ্ন। রাজ্য জুড়ে 2208টা বুথ থেকে ফেরত এসেছে সমস্ত ভর্তি ফর্ম। তালিকার শীর্ষে দক্ষিণ 24 পরগনা, জানালো কমিশন। কিন্তু 2000-এরও বেশি বুথে একজন ভোটারেরও মৃত্যু হয়নি কিংবা কেউ স্থানান্তরিত হননি। এটা কি আদৌ সম্ভব? তৃতীয় প্রশ্ন। আমাদের ভোটার কমানো যাবে না, তালিকায় রাখতে হবে মৃত এবং স্থানান্তরিত সব ভোটারের নাম। দেয়া যাবে না কোনো ডেথ সার্টিফিকেট, এটাই দলীয় নির্দেশ। বিস্ফোরক অডিও ক্লিপ কমিশনে জমা দিল সিপিএম। তদন্তে কি সত্যি সামনে আসবে? চতুর্থ প্রশ্ন। সাংবাদিকদের ঢোকা নিয়ে নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের নজিরবিহীন সংঘাত। সিইওর নির্দেশে পিছু হটলেন ডিসি সেন্ট্রাল। যদি এখনই দুটো সংস্থার সমন্বয়ের এই হাল হয় তাহলে ভোটের সময় কি হবে? পঞ্চম প্রশ্ন। যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে। যেমন যতদিন আমাদের মমতা দিয়ে আছেন কেউ কিচ্ছু করতে পারবে না। সংসদ চত্বরে দাঁড়িয়ে ঘুরিয়ে কাকে খোঁচা দিলেন আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে শুরুতেই দেখাবো বিক্ষোভ, স্লোগান, ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা। আজ দিনভর দফায় দফায় উত্তাল কলকাতা সিইও অফিস। দেখুন। সপ্তাহের শুরুতেই ধুমধুমার কলকাতা থেকে দিল্লি, নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। তুমুল বাকযুদ্ধ, স্লোগানের লড়াই। রবিবার নির্বাচন কমিশন এসআইআর এর প্রক্রিয়া পিছিয়ে দিতেই সব রাজনৈতিক দল এখন মুখ্য নির্বাচন কমিশনারের অফিসমুখী। সোমবার সিইও অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী। আগে থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। শুভেন্দু অধিকারী পৌঁছতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড সরিয়ে সিইও দপ্তরের দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা। তিনি এসেছেন আমাদেরকে, বিএলওদেরকে যাতে আরো গলা টিপে মেরে দেওয়া হয় সেই জন্য। বাইরে যখন হইহট্টগোল তখন ভিতরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসআইআর নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। পাল্টা নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে তৃণমূল। তাই ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে, ভ্যানিশ করে দিচ্ছে। প্রায় 2 ঘন্টা পর সিইও দপ্তর থেকে বের হন শুভেন্দু অধিকারী। তখনও বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন তৃণমূলপন্থী আন্দোলনকারীরা। তাদের উদ্দেশ্যে চোর চোর বলে চিৎকার করেন শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু অধিকারীর কনভয় বেরিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। এদিনই মতুয়াদের নিয়ে কমিশনের দপ্তরে পৌঁছন অধীর চৌধুরী। মতুয়া সমাজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে এই দিন সিইও দপ্তরে সাংবাদিকদের ঢোকা নিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বাদানুবাদ বেঁধে যায়। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে সিইও দপ্তর থেকে পুলিশকে জানানো হয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়া হোক। প্রায় আধ ঘন্টা কেটে গেলেও কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। এরপরই বাইরে চলে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তখনই ডিসি সেন্ট্রালের সঙ্গে তার বচসা বেঁধে যায়। এরই মধ্যে দিল্লিতে শীতকালীন অধিবেশনের শুরুর দিনই বিরোধীদের খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব ধেয়ে এলো বিরোধীদের দিক থেকেও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. সব মিলিয়ে রাজনীতির আছে তত্ত্ব। কলকাতা থেকে দিল্লি, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট,
এবিপি আনন্দ। দেখুন, এ রাজ্যে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ থেকে ঠিক 28 দিন আগে। যদি আবার 7 দিন সময় না বাড়ত তাহলে এসআইআর এর প্রথম দফায় ফর্ম ডিজিটালাইজেশনের কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। অথচ ভাবুন, আজ থেকে 6 মাস আগে যে বিতর্ক শুরু হয়েছিল তা থামার তো কোনো লক্ষণই নেই। উপরন্তু নির্বাচন কমিশনের অফিস ঘিরে উত্তাল আবহে তা যেন আজ একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেল। এক্ষুনি আপনারা দেখলেন সেই গোটা দিনের ছবিটা। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে 26, 27, 28 নভেম্বর মাত্র 3 দিনে এ রাজ্যে খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকেছে 30 থেকে 40 লক্ষ। আবার উল্টো দিকে রাজ্যের শাসক দলের অভিযোগও একই রকম চাঞ্চল্যকর। ফিরহাদ হাকিম বলছেন ব্লকের পর ব্লক, বাড়ির পর বাড়ি ভোটার লিস্টে উধাও হয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনার নাকি ম্যাজিশিয়ান হয়ে সব ভ্যানিশ করে দিচ্ছে। ভাবুন, এত বিতর্ক, এত মৃত্যু, এ সমস্ত কিছু পেরিয়ে একটা এসআইআর, তাতেও শাসক বিরোধী সবাই এক জায়গায় একমত যে সেই এসআইআর সুষ্ঠুভাবে ঠিকভাবে হচ্ছে না। সাধারণ মানুষ তো চেয়েছিলেন যে একজন ভুয়ো ভোটারও যেন তালিকায় না থাকে, আর একজন বৈধ ভোটারেরও নামও যেন বাদ না যায়। এই পোড়া রাজ্যে এই ন্যূনতম চাওয়াটা কি এবারও পূরণ হবে না? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? না, হবে না। প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। সুমনদা, ইলেকশন কমিশন কি আমাদের সাথে মজা করছে নাকি? তৃণমূল কংগ্রেস বিজেপি তার মতন রাজনীতি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো চেয়েছিল একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে চাইছিল। তারা ইলেকশন কমিশনকে সহযোগিতা করছিল এই কারণেই যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা যেখানে যোগ্য প্রত্যেকেরই নাম থাকবে, আবার অযোগ্য যারা, মৃত যারা, অবৈধ যারা, অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে। কিন্তু ইলেকশন কমিশন যে তথ্য প্রমাণ মানে আমাদের সামনে রেখেছে সেটা তো আতঙ্কের। আপনি ভাবুন, 2208টি পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি একজনও লোক মারা যায়নি। আশ্চর্য! এটা হতে পারে সুমনদা? ইলেকশন কমিশনকে ইয়ার্কি পেয়েছে নাকি? মানে সারা পশ্চিমবাংলার মানুষের সাথে চিনিমিনি খেলবে নাকি ইলেকশন কমিশন? আপনি ভাবুন, 7844টা পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে, পোলিং স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি গড় মানে সর্বোচ্চ 10 জন মৃত্যু হতে পারে। এটা হতে পারে সুমনদা? আমরা তো বহু বছর ধরে নির্বাচনের চর্চা করছি। আর মনে রাখবেন, পুলিশ স্টেশন আর বুথ এক নয়। যখন ইলেকশন কমিশন পিএস লেখে, পুলিশ স্টেশন লেখে, একটা পুলিশ স্টেশনের যে প্রেমিসের মধ্যে 5-6টা পর্যন্ত বুথ থাকতে পারে। তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 20-25 হাজারের মতন। এটা এসআইআর হয়েছে? আমার মাথা হয়েছে। এসআইআর হয়েছে নাকি? এটা যে জিনিসটা পরিষ্কার করে শাসক দলের সেনাপতি বলে দিয়েছিল, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আমি তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এটা কার্যকারী করে দেখিয়েছে। আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি। মূর্খের দল বিজেপি বুঝতেই পারেনি, শেষ বেলায় এসে বুঝছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেটা প্রমাণ করে দিল। আমার খুব পরিষ্কার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি সাইন্টিফিক রিগিং এর কথাটা বলতেন। সাইন্টিফিক রিগিং অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের থেকেই সিপিএম কি করে কারসাজি করে সেইটা বলে তিনি সাইন্টিফিক রিগিং বোঝাতেন। আজকে সাইন্টিফিক রিগিং মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজে কার্যকারী করে দেখিয়ে দিলেন। এখনো যদি ইলেকশন কমিশন না মানে শুধরায় তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, আর মূর্খদের পরাজয়। একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো যে আজকে ইলেকশন কমিশনের বোধগম্য হচ্ছে। আজকে ইলেকশন কমিশনের মানে মাথায় আসছে যে না, আমাকে দিল্লির থেকে লোক এনে অবজারভার নিয়োগ করতে হবে। যখন প্রথম দিন থেকে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ একটা ব্যতিক্রমী রাজ্য, আপনারা কি করে ডিস্ট্রিক্ট লেভেলে অবজারভার নিয়োগ না করে এই কাজটা শুরু করলেন? প্রপার প্ল্যানিং না করে পশ্চিমবাংলার জন্য আপনারা এসআই চালু করে দিলেন। আপনারা কেন ডিএম অফিসে একজন করে দিল্লির থেকে অবজারভার বসাতে পারলেন না ভিন্ন রাজ্য থেকে? আপনারা জানেন যে পশ্চিমবাংলার এন্টার প্রশাসনটাই তৃণমূলের পক্ষে, এন্টার এক্সারসাইজটাই তৃণমূল কংগ্রেস করছে তাদের দলীয় ভাবনা অনুসারে, দলীয় চিন্তা অনুসারে। আপনারা চুপ করে থাকলেন। আমি পরিষ্কার করে বলতে চাই, সাধারণ মানুষ এই তৃণমূল আর বিজেপির এই মাঝপথে পড়তে রাজি নয়। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে বিশুদ্ধ, প্রচুর করদাতাদের টাকায় আপনারা এসআইআর করছেন, ফলে পরিষ্কার একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতেই হবে ইলেকশন কমিশনকে, নাহলে ভোট করতে পারবেন না আপনারা। হয় আপনাকে স্পেসিফিক্যালি বিধানসভা ধরে ধরে আপনাকে যেখানে জল মিশে গেছে
সেই জলগুলো বার করতে হবে, মৃত ভোটারদের নাম বার করতে হবে, আপনাকে অবৈধ ভোটারদের নাম বার করতে হবে, অনুপ্রবেশকারী ভোটারদের নাম বার করতে হবে। সেই বিধানসভা ক্ষেত্রগুলোকে পুনরায় এসআইআর প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, এনে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যাবেন। তার আগে ভাববেন না নির্বাচনের কথা। আর একইভাবে যদি না পারেন, পুরো রাজ্যে, আমি দাবি তুলছি, পুরো রাজ্য জুড়ে আপনাকে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে, নতুন করে এসআইআর প্রক্রিয়া চালু করতে হবে। আপনি ইয়াকি মানে ইলেকশন কমিশন ইয়াকি পেয়েছেন কি সাধারণ মানুষের সাথে? সাধারণ মানুষকে বোকাবে ভাবে যে তৃণমূল আর বিজেপির মধ্যে তরজা চলবে, আর সাধারণ মানুষ ওই অবৈধ ভোটার তালিকা নিয়েই নির্বাচনে যাবে, তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না, লাইন দিয়ে ভোট দিবে, আর ভোট একরকম, রেজাল্ট আর একরকম। ইলেকশন কমিশন কি ভাবে? এবং একই সাথে আমি বলতে চাই, আজকে শুভেন্দু অধিকারীর বোধোদয় হচ্ছে। আজকে শেষ বেলায় এসে শুভেন্দু অধিকারী বলবার চেষ্টা করছে যে কত 3 দিনে লাখ লাখ ভোটারের নাম লিখে জল ঢেলেছে, ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে। আজকে শুভেন্দু অধিকারীর মানে প্রথম থেকে আপনার মনে হলো না কেন? আপনি কি স্টেট মানে অ্যাডমিনিস্ট্রেশন বা রাজ্যের প্রশাসনকে কি ভেবেছিলেন? আপনি তৃণমূলের প্রশাসনকে কি ভেবেছিলেন? আপনি হঠাৎ করে তৃণমূলের প্রশাসনের প্রতি সদয় হলো, শেষ 3 দিনে এসে আপনার মনে হলো তৃণমূল তার মতন করে ভোটার তালিকা সাজিয়ে নিয়েছে। এবং এটাও বিস্ময়কর যে বামপন্থীরা আজকে ভিডিও অডিও ক্লিপ দিয়েছে, আমি তারিফ করছি, কিন্তু এতদিন আপনারা কোথায় ছিলেন? বামপন্থীরা কোথায় ছিল এতদিন? কেন সঠিক সময়ে আপনারা এই হস্তক্ষেপ করতে পারেননি? এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 760টি মানে পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার বলে নেই। এটা বিশ্বাস করতে হবে আমাকে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নিদর্শন রাখছেন যে অভিযোগটা ফলতা থেকে শুরু করে একের পর এক জেলায়, একের পর এক ব্লকে অভিযোগ উঠেছে যে কার্যত বলা যায় যে বিএলওদেরকে গান পয়েন্টে রেখে মানে তালিকা সংশোধনের কাজ চলছে। এই অভিযোগটা তো এই প্রমাণ, এই 760টি পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, এটা তো তথ্য বলছে, তথ্য প্রমাণ করছে যে অভিযোগ যে বিরোধীরা করছিল সেই অভিযোগের সারবত্তা আছে। ফলে দিনের শেষে আমি সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে অসহায় অবস্থা পশ্চিমবাংলার সাধারণ মানুষের এই রাজনৈতিক আকচাকচিতে তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে সব শেষে কিন্তু গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে ধ্বংস হচ্ছে। বেশ, আমি অবশ্যই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের বলবো যে এই উত্তেজনা এবং এই হতাশা কোথাও একটা সাধারণ মানুষের। নোটবন্দিতে আমরা কি দেখেছিলাম? যে নোটবন্দি আলটিমেটলি সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো, কিন্তু 96%-এরও বেশি নোট শেষ পর্যন্ত ফেরত এলো। অর্থাৎ সাধারণ মানুষের গোটা পরিশ্রম, লাইনে দাঁড়ানো, এমনকি মৃত্যুও শেষ পর্যন্ত সত্যি সত্যি ভারত রাষ্ট্র হিসেবে দেশকে কোথাও এগিয়ে দিতে পেরেছে। দেখুন কেন এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সে কোথাও এই দ্বন্দ্ব, এই সংশয়টা কোথায়, আমি আমার পরবর্তী বক্তাকে পোডিয়ামে যেতে বলবো। তার আগে সবথেকে মারাত্মক অংশে আসবো, যে মারাত্মক অংশটা তথ্যের। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অফিসিয়াল ডেটা এবং কোনো জায়গায় সেটা এতটা সন্দেহজনক, তাই অত্যন্ত ন্যায্য কারণে সংশয় এবং প্রশ্ন উঠছে। কেন বলছি? দেখুন, আমাদের গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে 2208টা পোলিং স্টেশনে কোনো আনকালেক্টেড ফর্ম নেই। ভাবুন, বিস্ময়কর এই সংখ্যাটা। অর্থাৎ 2208টা পোলিং স্টেশনে 5টা ক্যাটেগরির একজনও নেই। এটা বিশ্বাসযোগ্য? আপনি জিজ্ঞেস করতেই পারেন যে 5টা ক্যাটেগরি কি কি? 1, একজনও মৃত বা ডেড ভোটার নেই। 2, একজনও পার্মানেন্টলি শিফটেড ভোটার নেই। 3, একজনও অলরেডি এনরোল বা ডুপ্লিকেট ভোটার নেই। 4, একজনও আনট্রেসেবল ভোটার নেই। এবং অবশ্যই 5, একজনও ভোটার নেই যিনি ফর্ম ভরেননি বা ভরতে চাননি। আমি বলছি যেটা বিস্ময়কর সেটা হলো এই 2208টা পোলিং স্টেশন থেকে প্রত্যেকটা ফর্ম পূরণ হয়ে, ফিল আপ হয়ে নির্বাচন কমিশনের কাছে ফেরত এসেছে। আই রিপিট, প্রত্যেকটা। আবার একটি মাত্র পূরণ না হওয়া ফর্ম ফেরত এসেছে এই রকম পোলিং স্টেশনের সংখ্যা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে 542। আর একটাও না ফিরে আসা ফর্মের 2208টা পোলিং স্টেশনের মধ্যে 760টা, অর্থাৎ 1/3 বেশি পোলিং স্টেশন দক্ষিণ 24 পরগনায়। এই ফিগার দেখে কেউ যদি বলেন যে ডাল মে কুচ কালা হ্যায়, তাকে কি দোষ দেওয়া যায়? রাজাগোপালদা কি বলেন? দেখুন, এটা
যে ধরনের এসআইআর হচ্ছে তাতে সত্যি কথা বলতে কি আমার অবাক লাগছে যে এত পাবলিসিটি, এত খরচ, এত মানুষের টেনশন সবই জলাঞ্জলি গেল। কত মানুষ অন্য কোথাও গেছে সে তথ্য আমাদের কাছে তো নেই, কিন্তু কত মানুষ মারা গেছে তার তো হিসেব আছে। পশ্চিমবঙ্গে 2001-এর সেন্সাস বলে দিচ্ছে যে প্রতি 1000 জনে 7 জন মারা যেত 2001-এ। এখন সেটা কমেছে 5.5। আবার যত বয়স বাড়ে তত কিন্তু মানে মানুষের মৃত্যুর হার বেশি। আপনি যদি দেখেন যে 60+ যাদের এজের 60 গ্রুপের যাদের এজ, প্রতি 1000 জনে 25 জন মারা যায়। একটা ছোট্ট ডেটা দিই, 2002 সালের শেষ এসআইআরে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকায় 69 লাখ নাম বাদ গেছিল, তার মধ্যে 50 লাখ ছিল মৃত ভোটার। সেটাই তখন জনসংখ্যার ভোটার কত ছিল হিসেব করুন। আমি এই যে 2200 বুথ বললেন, 2200 পোলিং স্টেশন বললেন, 2208 পোলিং স্টেশন, যার মধ্যে একাধিক বুথ আছে। প্রত্যেক পোলিং স্টেশনে একটা করে বুথ আছে, কোথাও তো মাল্টিপল থাকতে পারে। এখন এই 2200 যদি হয়, তাকে যদি 1200 দিয়ে যদি গুণ করা যায় এবং তার যদি 5.5% নেওয়া হয়, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ লোক এই পোলিং বুথে যদি একটা করে থাকে, কিন্তু মৃত হওয়ার কথা যখন দেখা যাচ্ছে 0, তার মানে বোঝা যাচ্ছে যে এসআইআর হয়নি। এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হয়েছিল, সেটা নাইদার রিভিশন নর স্পেশাল। সুতরাং এখন নির্বাচন কমিশনের কাছে একটাই পথ, এসআইআর সুপ্রিম ইন্টেন্সিভ রিভিশন। এমনভাবে রিভিশন করতে হবে যাতে করে এই ধরা দিয়ে দিল, বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গে কি জিনিস হয়, মৃতরাও বেঁচে ওঠে নির্বাচনের ভোটার তালিকায়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কলঙ্ক, সাংবিধানিক কলঙ্ক। একজন মৃতকে যদি জীবিত দেখানো হয় সেটা কিন্তু সাংবিধানিক কলঙ্ক। এই দায় কিন্তু নির্বাচন কমিশন এড়াতে পারে না। নির্বাচন কমিশন যেহেতু যাদের দিয়ে দায়িত্বটা পালন করার চেষ্টা করেছে, তারা ইচ্ছাকৃতভাবে হতে পারে না, কেন 1.5 লক্ষ ভোটার এখানে বাদ যাওয়া, মিনিমাম বাদ যাওয়া, সেটা যখন ঘটেনি, এটা আমার মনে হয় যে ইট ডিজার্ভস এনকোয়ারি। একটা ভালো করে তদন্ত হওয়া উচিত, এবং যতক্ষণ না তদন্ত হচ্ছে পূর্ণাঙ্গ লিস্ট পাবলিশ করার কোনো জায়গা নেই। সেটা যদি নির্বাচন কমিশন করে, তাহলে আপনার কি মনে হয় আবার নতুন করে শুরু হওয়া হতেই পারে? আপনি যদি যে জিনিসটা করছেন সেটা যদি দেখা যায় যে কোনো কিছুই করলেন না, আগের খাতাটাই আবার এবারে আপনি পরীক্ষা দিয়ে দেখাবার চেষ্টা করছেন, তাহলে পরীক্ষার লাভটা কী হলো? এই প্রসেসটা দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট এই 2208 ক্ষেত্রে আরও অন্য ক্ষেত্রে একই জিনিস ঘটার সম্ভাবনা আছে। সুতরাং এসআইআর প্রক্রিয়া যেভাবে ঘটেছে সেটা পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন হলে বাতিল, এবং যদি দেখা যায় যে 1 মাসে হচ্ছে না, 6 মাস ধরে হোক কি 1 বছর ধরে হোক, কিন্তু যখন আমরা মনে করছি রিভিশনের প্রয়োজন আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন আছে, তখন এই ফাঁকি দিয়ে রিভিশনটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এরপরেও যদি আপনারা যদি দেখেন যে যারা ভুতুড়ে, তাদের সংখ্যা কেউ চেষ্টা করলো না। ভুতুড়ে মানে যা ফেক ভোটার্স, তাদের সংখ্যা কেউ বার করার চেষ্টা করলো না। কতজন পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছে সেটাও জানার চেষ্টা করলো না। তার মানে এটা হচ্ছে যে সম্পূর্ণ জলে ভর্তি। এতকাল দেখতাম যে চালের সঙ্গে কাঁকড়, এখন কাঁকড়ের সঙ্গে 2-4টে চাল মিশিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জালিয়াতি যদি দেখা যায় পশ্চিমবঙ্গ এইভাবেই যদি এগোতে চায়, তাহলে কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অত্যন্ত বিপর্যয়ের জায়গা এসে হাজির হয়েছে। নির্বাচন কমিশনের কিন্তু এই মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার এবং সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। তারা যদি না নিতে পারে, বুঝতে হবে যে জনগণের পয়সা তারা অপচয়ের জন্য বড্ড বেশি ব্যস্ত। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার বিরোধীদের অভিযোগ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, একটা তো অঙ্কের হিসেব, তাতে অবশ্যই আবার আসবো, কিন্তু আজকে বিরোধী দলনেতার বক্তব্য, বিএলওদের চাপ দিয়ে ওটিপি নিয়েছে আইপ্যাক, তালিকায় ঢোকানো হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশের নাম, ইত্যাদি এবং ইত্যাদি। স্বাভাবিকভাবেই তৃণমূল তার কড়া জবাব দিয়েছে। পাশাপাশি 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে
এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। কিছু কিছু ওয়ার রুমে আমরা দেখছি যে রং ম্যাপিং হচ্ছে, ভোটকে কাটানোর জন্য রং ম্যাপিং। বিজেপি দাবি করছে এসআইআর এ গড়মিল করে অবৈধ ভোটারের নাম রাখা হচ্ছে। অন্যদিকে তৃণমূল দাবি করছে বহু জায়গায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। কারণ নিশানায় রাজ্য সরকারের পদস্থ আমলা, তো কেউ আবার নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিইও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে দুজন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়সা রানী। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে? একটা নাম্বার ফেলে দিচ্ছে, যে লোকটা এখানে থাকে তার বহরমপুরে হচ্ছে। রং ম্যাপিং মানে যখন সেটা এন্ট্রি করছে তখন রং ম্যাপিং করে দেওয়া হচ্ছে। জেনুইন ভোটার রং ম্যাপিংয়ের জন্য 2002-এ থাকছে না, তাকে আবার প্রমাণ করতে হবে। জেনুইন ভোটার এখানে পুরো ফ্যামিলি থাকে, পুরো ব্লককে ব্লক উধাও হয়ে গেছে। তাই ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে, ভ্যানিশ করে দিচ্ছে। ঠিকভাবে এসআইআর হলে ভোটার তালিকা থেকে 1 কোটিরও বেশি নাম বাদ যাবার দাবি বারবার করছেন শুভেন্দু অধিকারী। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6,75,00,000 যে এন্ট্রি, 1,25,00,000 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইয়ারও আইপ্যাক ইনভলভ। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম, অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার। এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, 1 কোটি ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিজেপি। বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা ভাই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম বাদ যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। অর্থাৎ ভালোবাসার দিনেই বোঝা যাবে রাজনীতির শত্রুতা আরও কত চরমে উঠবে। অনির্বাণ বিশ্বাস, রুমা পাল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 3টে রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধির কাছে আমি 3টে অভিযোগ নিয়ে যাব। আবার বলছি, যদি তার ভগ্নাংশ সত্যি হয়, মারাত্মক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন যে নির্বাচন কমিশনের সিইও দফতরে গিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে 26, 27, 28 এই 3 দিনে যে 1,25,00,000 এন্ট্রি হয়েছে, তার মধ্যে অন্তত 30 থেকে 40 লক্ষ নাম যাদের নাম থাকা উচিত ছিল না, সেই নামগুলো ঢোকানো হয়েছে। এবং এই কুকীর্তিটা শুভেন্দুবাবুর অভিযোগ কিছু বিডিও এবং আইপ্যাক মিলে করেছে। এমনকি সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা। প্রথম প্রশ্ন, এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয় অরূপ, মারাত্মক। না, এটা তো একেবারে সঠিক কথা। এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয়, আমি উল্টো দিক থেকে দেখতে চাইছি। প্রথম কথা, ডেট স্পেসিফাই করে দেওয়া হচ্ছে কোন কোন ডেটে এই ঘটনা ঘটেছে, 26, 27, 28। তারপরে বলে দেওয়া হচ্ছে কত ডেটা এন্ট্রি হয়েছে, 1,20,00,000 বা 1,25,00,000। তার মধ্যে কত ডেটায় ম্যাল প্র্যাকটিস হয়েছে সেই ফিগার বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইসিআই এর কাছে যেই ডেটা নেই, যেই ডেটা জ্ঞানেশ কুমারের কাছে নেই, তাহলে থাকলে তারা প্রেস কনফারেন্স করতেন। সেই ডেটা রয়েছে কার কাছে? সেই ডেটা কাথির মেজো খোকার কাছে রয়েছে।
কারণ ইসিআই এর জ্ঞানেশ কুমার দিল্লির ঠান্ডা ঘরে বসে গরম গরম বক্তৃতা দিচ্ছেন, আমরা বলিনি, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তো উনি ঠান্ডা ঘরে বসে যেটা জানতে পারছেন না, এ রাজ্যের লিডার অফ অপোজিশন সেটা জেনে যাচ্ছেন। প্রশ্নটা এখানেই ভয়ঙ্কর। ঠিক কথা, সিবিআই তদন্ত কেন? আমি তো চাই সুপ্রিম কোর্টের কোনো এক বিচারপতিকে সামনে রেখে মাথায় রেখে তদন্ত কমিশন গঠিত হোক। কারণ পরের অভিযোগ আরো ভয়ঙ্কর, বলা হচ্ছে আইপ্যাক নাকি ডেটা ঢুকিয়েছি। এটা ভয়ঙ্কর ব্যাপার। মানে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, তার নেটওয়ার্ক, তার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, তার ম্যাক অ্যাড্রেস, তার সাবনেট ম্যাচ থেকে শুরু করে হার্ডওয়্যার অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস, সমস্ত কিছুতে যদি বাইরের এজেন্সির হাত থাকে, সেটা জানছে কি আরেকজন থার্ড পার্টি। ইলেকশন কমিশন কিছু জানতে পারছে, এটা ভয়ঙ্কর। কিন্তু একটা তথ্য তুমি আমি সবাই পাবলিক জানতে পারলো আজকে ইলেকশন কমিশনের মারফত, সেটা তো আরো ভয়ঙ্কর যে 2208টা পোলিং স্টেশনে একটা ফর্ম ফেরত আসেনি। তুমি তো জনপ্রতিনিধি, অরূপ, এটা কি স্বাভাবিক ছবি? না, এখানেই বলছি এক্সেপশন প্রুভস দ্য রুল। গোটা রাজ্যে ৮১,০০০ বুথ, আপনি পার্সেন্টেজে আনলে 2.3% আসছে। তারপরেও না, দেখুন, পোলিং স্টেশন মানে একাধিক বুথ হিসাব করো। আমি আসছি না, মানে আমি বলছি যদি একটা বুথেও একটা ফর্ম না ফেরত আছে, সেটাও আমাদের রাজ্যের প্রেক্ষিতে নজিরবিহীন, অস্বাভাবিক। শুধু তদন্ত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তো আমার বক্তব্য এখানে এই যে আপনি বললেন না নির্বাচন কমিশন সূত্রে জানতে পারলো, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের মূল ফ্লেভার। কেন নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি? কারণ আজকে যখন এখানে মনোজ আগরওয়ালের অফিসে লিডার অফ অপোজিশন গেলেন, আমরা দেখলাম লাইভ স্ট্রিমিং হলো, আমরা সবকিছু খুল্লা দেখতে পেলাম। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের সাংসদ প্রতিনিধি দল দিল্লির নির্বাচন কমিশনের অফিসে গেল, 5টা সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল দলের পক্ষ থেকে, একটি প্রশ্নেরও সদুত্তর পাওয়া যায়নি। উল্টে বলা হয়েছে পয়েন্টে অ্যানসার দেওয়া হয়েছে। আচ্ছা সুমন, আমি তোমার প্রশ্ন নেব না? প্রশ্ন নয়, আমি বলছি, আমি তো একমত অরূপ, সেটা হচ্ছে সত্যি তো লাইভ স্ট্রিমিং দিল্লিতে হয়নি, বিস্ময়কর, অত্যন্ত দুর্ভাগ্যজনক তুমি বলতেই পারো। দেখানো হলে তো সব থেকে খুশি হবে সংবাদ মাধ্যম। কিন্তু আজকে যাতে সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারী এবং মনোজ আগরওয়ালের মিটিং যে ফ্লোরে হচ্ছে সেই ফ্লোরে পৌঁছতে না পারে, এমনকি ওই সময় ঢুকতে না পারে অফিসে, তার জন্য কলকাতা পুলিশ এমন সক্রিয় হলো যে সিইও কে নেবে এসে বলতে হলো যে আমি সিইও, মিডিয়াকে ঢুকতে দিন দয়া করে। কারণ তার আগের দিনই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিতভাবে তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল, পুলিশ বাধ্য ছিল সেখানে প্রোটেকশন দিতে। দ্বিতীয় কথা, আমি আসছি, কারণ তৃণমূলপন্থী বিএলওরা হাঙ্গামা করার পর তোমার বাড়তি সময় দিলাম। একদম থ্যাংক ইউ বাড়তি সময় দেওয়ার জন্য। আমি শুধু এখানেই জানতে চাইছি যে রাজ্যে হলে লাইভ স্ট্রিমিং হবে, কারণ রাজ্যের লিডার অফ অপোজিশন, এই রাজ্যের বিরোধী নেতা, সে গিয়ে ডেপুটেশন দেবে। আর কেন্দ্রে যদি বিরোধী দলের সাংসদরা তারা নির্দিষ্ট 5টা প্রশ্ন নিয়ে যায়, সেখানে লাইভ স্ট্রিমিং হয়নি, ছেড়ে দিন। আজ অব্দি কেন ভিডিও প্রকাশ করা হলো না? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনার দলের নেতা বলা উচিত না, কিন্তু কার্যত আপনি সেই দলের হয়ে এজেন্টের কাজ করছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন দিল্লির ঠান্ডা ঘরে বসে এখানে না থেকে আপনি এসে রাজনীতি করুন। আমরাও বলছি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে যদি হিম্মত থাকে সেদিনকে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করুন। দ্বিতীয়ত, এখানে আমার আগের বক্তা বলছিলেন রাজাদা, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলছি যে সত্যি তাই 2208-এর কথা বললেন, মৃতকে জীবিত দেখানো সাংবিধানিক কলঙ্ক। ঠিক, মৃতকে যদি জীবিত দেখানো হয় সাংবিধানিক কলঙ্ক। রাজাদা, জীবিত ভোটারকে যদি মৃত বানিয়ে দেওয়া হয়, সেই ডেথ সার্টিফিকেটগুলো কে দেবে? বিহারে তো জীবিত ভোটাররা বিরোধী দলের নেতাদের কাছে গেছেন, গিয়ে বলেছে আমাদের মেরে ফেলেছে নির্বাচন কমিশন, মৃত বলে দেখিয়ে দিয়েছে, ডেথ সার্টিফিকেটগুলো দিয়ে দিন। সেটা কি সাংবিধানিক কলঙ্ক না অসাংবিধানিক সম্মান? আমার জানতে ইচ্ছা করছে এই শোয়ের মাধ্যমে। আসলে মূল জায়গাটা অন্যখানে। এ রাজ্যের লিডার অফ অপোজিশন ডিসেম্বর মাস আসলেই একটুখানি সমস্যায় ভোগেন। ওনার 2023-এ সুমন তোমার সাথেই আমি বহুবার দেখেছিলাম ডিসেম্বর মাসে ডেট দিতেন, এই দিন সরকার পড়ে যাবে, ওই দিন অমুক হবে। আবার 2024-এ বিভিন্ন অধ্যায় হয়েছে, সন্দেশখালী হয়েছে, আরজিকর হয়েছে, একের পর এক হুমকি দেখেছি। এবার 2025-এর ডিসেম্বর এসছে। আসলে উনিও জানেন উনি তো এই রাজ্যের মানুষের লড়াই করে মানুষের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতে পারবেন না, কিন্তু ওনার খুব শখ নবান্নের 14 তলায় একটা হেলিকপ্টার এসে বসবে, উনি একদিন 14 তলায় হেলিকপ্টার থেকে নামবেন, ছাদ থেকে নেবে হেলিকপ্টারে এসে, তারপরে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন। উনি সেটা পারবেন না বলেই আমি জানি না যে বাংলার যে 1,20,00,000 মানুষের নাম বাদ দিতে চাইছেন, ওই 1,20,00,000 মানুষকে ডিভোটার করে কোথায় রাখবেন? ডিটেনশন ক্যাম্পে? আপনার দলের নেতা আগের দিন শান্তনু ঠাকুর বলেছেন না ডিটেনশন ক্যাম্পের কথা, উনি কি শেষ করেনি, উনি তাহলে কি একটা নতুন রাজ্য চাইছেন যে রাজ্যের নাম হবে ডিটেনশন সেন্টার? সেই ডিটেনশন সেন্টারের মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুভেন্দু অধিকারী? বাংলার মানুষ এই ঘৃণ্য রাজনীতিকে কিন্তু আমার শুধু দুটো অংশ আছে। এক হচ্ছে দেখুন
লাইভ স্ট্রিমিং শুনলেই আমার খুব স্মৃতি, একেবারে আমি নস্টালজিক হয়ে পড়ি যে আরজিকর আন্দোলনটা ধর্না অনশন এতদিন চলতোই না যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন আন্দোলনকারী ডাক্তারবাবুরা গেলেন তাদের ওই দিন লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেয়া হতো, যে অনুমতিটা তার বেশ কয়েক সপ্তাহ অনেক দিন আরও আন্দোলনটা আরও অনেক একেবারে আমাদের তুলনায় অনেক কম বয়সী ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ার পর দেয়া হলো। যার ফলে লাইভ স্ট্রিমিং সবাই চাইছে, অন্তত তৃণমূল চাইছে, এটা আমার কাছে স্বস্তিকর। ভালো ছবি দেখার অনুমতি চেয়ে নিচ্ছি, এই মুহূর্তের ছবি বাংলাদেশের জেল থেকে বেরিয়ে আসছেন সোনালী বিবি, তোমরা দেখিয়েছো। তার সন্তান যখন ভূমিষ্ঠ হবে না, জানতে পারবে অমিত শাহ নামক একটা নরখাদক তার সন্তানকে আসন্ন প্রসব অবস্থায় কিভাবে দেশের বাইরে পাঠিয়ে জেলে রেখেছে। এর উত্তর সজল দেবে, কিন্তু কথা হচ্ছে যে একদিকে নিঃসন্দেহে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সক্রিয় ভূমিকা, যে ভূমিকা সোনালী বিবিরা আজকে বেরোতে পারলেন, নিঃসন্দেহে বারবার আমরা দেখিয়েছি গণতন্ত্রের লজ্জা। কিন্তু পাশাপাশি 2208টা পোলিং স্টেশনে একটাও ফর্ম যদি বাতিল না হয়, সমস্ত ফর্ম ফিল আপ হয়ে শটান আবার পৌঁছে যায়, সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব স্বাভাবিক ঘটনা? লজ্জা না গৌরব, আমি তাতে আসবো, কিন্তু এই যে মারাত্মক হিসেবটা যে কোনো গণতন্ত্রপ্রেমী মানুষকে, এমনকি যে কোনো রাজনৈতিক দলকে বিস্মিত, হয়তো কোথাও কোথাও লজ্জিতও করবে, সেই ফিগারটা একটু দেখি। যে ফিগার, আবার বলছি, নির্বাচন কমিশন এই সন্ধেবেলা আমাদের সামনে রাখলো, বিস্ময়কর এবং অবিশ্বাস্য। দেখুন, এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দাবি পাল্টা দাবির পালা চলছে। এই আবহেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ফর্ম বিলি ও ডিজিটাইজেশন পর্ব চলাকালীন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা মিলিয়ে 2208টি পোলিং স্টেশনে 100% এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। অর্থাৎ এইসব পোলিং স্টেশনে বিলি করা ও ডিজিটাইজ করা ফর্মের সংখ্যা 1। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। রাজ্যের মোট 2208টি পোলিং স্টেশনের মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনাতেই রয়েছে 760টি পোলিং স্টেশন। অর্থাৎ রাজ্যের 2000-এরও বেশি পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার কিংবা একাধিক জায়গায় নাম থাকা ভোটার কিছুই নেই। এও সম্ভব? এই নিয়ে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এই রাজ্যে ডাটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ 24 পরগনা প্রথম হয়েছে। এই যে 100% ভোটার থেকে যাওয়া, এর পেছনে যে বিএলওরা রয়েছেন, ইআরওরা রয়েছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2208টি বুথে নাকি কোনো মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে এরকম কোনো ভোটার খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে করানো হচ্ছে, বিএলওদেরকে গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা, কিন্তু তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না। পরিসংখ্যানে আরো চমক আছে। একটি মাত্র ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশনের সংখ্যা 542, 2টি ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশনের সংখ্যা 420, 3টি ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশন 372, 4টি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্যা 374, 5টি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্যা 481। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এমনটা কিভাবে সম্ভব? কোনো গরমিল হয়নি তো? এই সমস্ত পোলিং স্টেশন এখন কমিশনের নজরদারিতে। সূত্রের খবর, এইসব পোলিং স্টেশনের এনুমারেশন ফর্মের সব তথ্য একাধিকবার করে যাচাই করা হবে। রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, নির্বাচন কমিশন নিজেই জানাচ্ছে যে আজ অবধি 96%-এরও বেশি ফর্ম ডিজিটালাইজড হয়ে গেছে এ রাজ্যে। অর্থাৎ আমায় যদি জিজ্ঞেস করেন যে এসআইআর এর সময়সীমা বাড়ানোর বিন্দুমাত্র কারণ অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল না। তাও কেন বাড়ানো হলো তা নিয়ে একাধিক থিওরি আছে, এই অনুষ্ঠানে পরবর্তী সময় বলবো। কিন্তু কথা হলো, সেই 96% কাজ হয়ে যাওয়ার পরে রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে ব্লকের পর ব্লকে মানুষের নাম নাকি তোলাই হয়নি। এর সপক্ষে নিঃসন্দেহে ফিরহাদ হাকিম ভবিষ্যতে নিশ্চয়ই যথেষ্ট তথ্য প্রমাণ ডিটেলসে দেবেন। কিন্তু আবার আমি বলেছিলাম 3 জন প্রতিনিধিকে একই প্রশ্ন করব, সজলের কাছেও একই প্রশ্ন একটা অংশ থাকবে যে এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয় সজল, সেটাও মারাত্মক। না, নিশ্চয়ই মারাত্মক, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। যেমন বিহারের ক্ষেত্রে ওরা বলে দিল প্রচুর মৃত ভোটার
বিরোধী দলের নেতাদের কাছে গেছিল, কিন্তু ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে যে একজনও অভিযোগ করেনি। অতএব ওরা কি রাত্রিবেলা একটা বুথেও রিপোলের হয়নি। রিপোল কেন, মানে আমি বলছি যে এসআইআর এর ক্ষেত্রেও কেউ কখনো কিছু করেনি। তো এরা এখানে কি বললো, দ্যাট ইজ নট, মানে এটা কোনো জরুরি বিষয় নয়। উনি যেটা বললেন যে শুভেন্দুবাবু সব ডেটা জেনে গেছেন, আমি বলছি এগুলো সব ইসিআই দেয় অনলাইন রোজ প্রতিদিন। এক, দুই, যদি জেনেও যান, আমি কথার কথা বলে দিই, যদি জেনেও যান আপনি আগে উত্তর দিন 2208টা বুথে নোট। আরে এই দেখো ক্যামেরা ঘোরালেই হাত পা চড়ছে, ক্যামেরা এই যে 2208টা বুথে একজনও কেউ মরেনি। আমি তো শোনার পর প্রথম ভাবলাম যে আমি ওই বুথের ভোটার লিস্টে নাম লেখাবো, কারণ আমি মরবো না, তাহলে অন্তত অমর হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু এই উত্তর যত অরূপ দেবে তার থেকে অনেক বেশি দেওয়ার কথা নির্বাচন কমিশনে। ব্যর্থতা আছে। আপনি একটু আগে বলছিলেন যে সিপিএম আমলে 69 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, কারণ সিপিএম কে আমরা যাই বলি না কেন, সিপিএম এই নোংরামিটা রাস্তায় নেমে করেনি, যে নোংরামিটা করছে। এবং আমি বিশ্বাস করি, এবং আমি একদম এ বিষয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, বিশ্বনাথ দা মূর্খের দল বলুন যাই বলুন না কেন, যে এইভাবে যদি এসআইআর হয় তাহলে এই রাজ্যের নির্বাচনের কোনো মূল্য নেই। এই রাজ্যের নির্বাচন তাহলে করতে হবে, এসআইআর করতে হবে কার আন্ডারে? একদম সরাসরি রাষ্ট্রপতি শাসনের আন্ডারে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই দিকেই সরকার নিজেকে নিয়ে যাচ্ছে। ববি হাকিম বলছে নাম বাদ যাচ্ছে, আর দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঞ্চলে নাম বেড়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট। ববি হাকিম নিজের এলাকায় নাম বাড়াতে পারেননি, আইপ্যাক তাকে সেইভাবে সহযোগিতা করেনি। যেভাবে ববি হাকিমকে বাদ দিয়ে নিজের এলাকাটাকে গুছিয়ে নিয়েছেন, এটা ভাবে কিন্তু ডিস্টার্ব করাটা ঠিক নয়। হ্যাঁ, নিজের এলাকাটাকে গুছিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ উনি যে 7 লক্ষ ভোটে জিতেছেন, পুরো 7 লক্ষটাই জল। এবার যদি ঠিকঠাক ভাবে হয়, আপনি যা যা দেখালেন যে 2200 বুথে কেউ মরেনি, 560টা পোলিং স্টেশনে একজন, 420 জন, 420টা পোলিং স্টেশনে 2 জন করে, এতে তো কয়েক হাজার, আরো কয়েক হাজার দেখা যাবে যেখানে কোনো মৃত্যুপ্রায় নেই বা মৃত্যু বা চলে যাওয়া কোনোভাবে। তোমার সাজেশন যা সজল, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে এসআইআর, তাহলে তো নির্বাচন কমিশন তুলে দেওয়া উচিত। তোমার আমার করের টাকায় সাংবিধানিক সংস্থা চলে। সুমনদা, আজকে আপনারা ঢুকতে পারছিলেন না, সংবাদ মাধ্যম আজকে ঢুকতে পারছিল না কেন? তৃতীয় দিন বলছি, পুলিশকে বলেছে নিরাপত্তার ব্যবস্থা করো। আপনারা ক্যামেরা নিয়ে যান না বন্দুক নিয়ে যান সেটা আমি জানি না, আপনাদের কাছে একটা অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণে পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনাদের। তার মানে পুলিশের অভিসন্ধিটা বুঝুন। একটা সরকার এভাবে যাকে মূর্খ ভেড়া পাঠা বলে দেওয়া যায়, কিন্তু একটা সরকার এরকম নগ্নভাবে রাস্তায় দাঁড়িয়ে একটা ইসিআই এর মতন একটা প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, এটা ভাবাটাও তো অসম্ভব। আপনি বলুন না, তামিলনাড়ুতেও তো হচ্ছে, আপনি বলুন কেরালেও হচ্ছে, সেখানেও তো আমাদের সরকার নেই। যেখানেও আমাদের সরকার নেই সেখানেও কি আমরা এই অভিযোগ করতে পারছি? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে যেভাবে সরকার পুরো শক্তি লাগিয়েছে, আপনি আমাকে বলুন, এই বিএলও যাদের ভাতা দেবার কথা ছিল, বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা একবারও ভাতার কথা বলছে না, খালি বলছে শুভেন্দু গো ব্যাক। আরে বিএলওদের ভাতাটা দাও। বলছে যে 2200 বুথ, কতটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ, এটা কতটা বেহায়া। বলছে 2200 বুথ মানে 0.2%, 0.2 বলি না, 2200 পোলিং স্টেশন, 2200 বুথ নয়, বুথ বেশি। আমি যদি বলি 84,000-এ 40টা লোক বা 4টে লোক মরে যাওয়াটাও কোনো শতাংশের হিসেবে আসে না, কি উত্তর আছে তার? এই যে দ্বিচারিতা, এই যে মানে রাজনীতির নামে এই যে তঞ্চকতা, গণতন্ত্রের নামে, আমি সব বুঝলাম সজল। একটা তুমি অরূপদের ধন্যবাদ, না আমি তোমার কাছেই আসছি, অরূপদের তোমায় ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি কথায় কথায় বিহারের তোমরা উদাহরণ দাও। অরূপরা তো ডে 1 থেকে এসআইআর এর বিরোধিতা করেছে এবং এসআইআর এর এই সময় মানে স্থগিত করে দেওয়ার কথা বলেছে। তোমাদের বা আমি বলছি সেটা বিজেপি হতে পারে, সেটা ইসি হতে পারে, তারা তো জানতো যে বিহারের এনডিএ সরকারের মতো বা অন্যান্য ডবল ইঞ্জিন সরকারের মতো এখানে এসআইআর এর সহায়তা পাবে না, সেই ভেবে তারা কেন ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন উঠবে না? তারা জানতো না? ডে 1 থেকে তৃণমূল অপোজ করেছে। ওরা তো এখানে অন্তত অস্বচ্ছতা রাখেনি। আমি বলছি কেরালেও মামলা করেছে, তামিলনাড়ুও মামলা করেছে। মামলা করা আর বিএলওদের ভয় দেখানো, হ্যাঁ, বিডিওদেরকে বন্দুক দেখানো, দুটো এক জিনিস নয়। এবং সরকারি ব্যবস্থাটাকে
তামিলনাড়ু সরকার প্রতিবাদ করেছে, মামলা করেছে, কেরল সরকার প্রতিবাদ করেছে, মামলা করেছে, কিন্তু সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুরো ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দেওয়ার যে পরিকল্পনা, এই নগ্ন পরিকল্পনাটা কেউ করেনি। এই শক্তিটাকেও আপনাকে অস্বীকার করলে চলবে না। আমি বলি শুনুন, আমরা মূর্খের দল, বিশ্বনাথ দাও তো বুদ্ধিমানের দল। আমি বলছি এর পরেও এই বুদ্ধিমান লোকগুলো শুধু টিভিতে এসে চেঁচাবে নাকি রাস্তায় এসে প্রতিবাদ করবে? এটা তো রাস্তায় না। বিশ্বনাথ চক্রবর্তীরা রাস্তায় নামলে আমার কোনো না, আমি তা বলছি না। আমি বলছি 2208টায় ফর্মগুলো দু একটা যারা মারা যেত তাদের সেটা হতো না। আমি বলছি মানে অন্য জায়গায় এটা কাজটা আমি বলছি রাজনৈতিক দলেরও নয়, বিশিষ্টদেরও নয়, কাজটা জাতীয় নির্বাচন কমিশনের পিরিয়ড। তারা পেরেছে অথবা পারেনি, হ্যাঁ, এর মাঝখানে অন্য কিছু হয় না। আপনাকে যেতে হবে কেন পারেনি। আপনি এই কদিন ইসিআই এর সংবাদ কেন গ্রহণ করতে দেখাতে পারেননি? কারণ পুলিশ ঢুকতে দেয়নি। আপনিও তো অসহায়, আপনি তো এত বড় সংবাদ মাধ্যম, আপনারা প্রতিবাদ করেছেন, কাজ হয়নি। সজল, প্রতিবাদ শুধু নয়, আমি একটু বলে হ্যাঁ, আমি বলছি যে পুলিশ, নির্বাচন কমিশন তো কলকাতা পুলিশের অধীনে নয়। তারা আজকে যে ভূমিকাটা আজকে সিইও নিলেন, মনোজ আগরওয়াল নিচে নেবে বললেন যে প্রেসকে ঢুকতে দিতে হবে, সেটা প্রথম দিন নেননি কেন? দিনের পর দিন সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে। আমি আপনাকে বলছি নেননি, সেটা তার ভুল ত্রুটি বিচার্য বিষয়, নিশ্চয়ই আলোচনার বিষয়। কিন্তু আমি বলছি পুলিশের এবং সংবাদ মাধ্যমের প্রতি যে মানসিকতা, এটা রাষ্ট্রযন্ত্রের, কেউ ব্যবস্থা নেয়নি বলে তুমি এই অন্যায়টা করবে। আপনি বলুন তো, যেখানে পুরো এই যে বিক্ষোভটা চলছে পুরোটা 144 জন, কোথায় আইন? কোথায় আইন? আপনি বলুন এই রাজ্যে আইনটা কোথায়? এই যদি রাজ্যে, এক মিনিট দাদা বলেনি, আপনারা বলেছেন, কিন্তু আমি বলছি এই অবস্থায় এসআইআর কোনোভাবে আমরা কখনোই ভাবিনি যে 100% হবে। আপনিও ভাবেননি, আমরা কখনো ভাবি। এখন কি চাইছো এসআইআর? না, যদি এসআইআর এভাবে যা চলছে, যদি যা দেখুন এখন যেটা সন্দেহ হচ্ছে, এগুলো যদি রেকটিফাই হয়, 7 কোটি মানুষের মধ্যে এটা কত %? আমার বক্তব্য, যদি প্রয়োজন হয় এই এসআইআর বন্ধ করে, দরকার হলে রাষ্ট্রপতি শাসন করে এখানে এসআইআর করা হোক। ইন্টারেস্টিং, তৃণমূল আর বিজেপি দুজনেই এসআইআর এই রকম হলে দুটো ভিন্ন কারণে কিন্তু স্থগিত করার দাবি তুলছে। মানে বাস্তব পরিস্থিতিটা কি? দেখুন, মানে আমি আপনাকে বলছি যে একটা জিনিস আমি একটু পরিষ্কার করে নিতে, আমি অজ্ঞ কথাটা বলতে গিয়ে যে কথাটা বলেছি সেটা আনপার্লামেন্টারি, আমি উইথড্র করে নিচ্ছি। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি কিন্তু ওই জায়গাতে স্টিক থাকছি অজ্ঞ কথাটাতে। তার কারণ আমরা যখন স্টুডিওতে আলোচনা করছি যে রাজ্য প্রশাসন, মানে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বলছে রাজ্য প্রশাসন এই এসআইআরটা করে, এমনকি সিও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। ফলে আমার প্রশ্নটা প্রথম দিন থেকে ছিল যে প্রশাসনটা পলিটিসাইজড, বছরকে বোঝা যাচ্ছে স্টেক হোল্ডার। এবার যে প্রশাসনটা পলিটিসাইজেশনের এগেইনস্টে আমরা প্রতিদিন কথা বলি, সেই প্রশাসনটা হঠাৎ নিরপেক্ষভাবে কাজ করবে শুভেন্দু অধিকারী এতদিন বুঝতে পারলো না, বিজেপি নেতারা এতদিন বুঝতে পারলো না। আমি বলছি এখানে তৃণমূল এসে মিথ্যা কথা বলবে, আপনি জানেন, তাও ডাকা হয়। আমি বলছি বিএলও এখানে ইসিআই বাধাপ্রাপ্ত হবে, এটা তো আমরা জানি, কিন্তু যতক্ষণ না হচ্ছে একটা কারণ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আমি করব, আমি যেখানে অপোজিশন ফেস করছি, যেখানে রাজনৈতিক বিরোধিতা প্রথম দিন থেকে তৃণমূল একেবারে পরিষ্কার রেখেছিল। না না না, বিএলও কেন অন্য রাজ্য থেকে এমন গাইডলাইনে কাজ করাতে হবে? না 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 না, বিশ্বনাথ দা, এ রাজ্যে বিরোধী দল তারা নাকি এসআইআর এর বিরোধিতা করছে, তামিলনাড়ুতে এসআইআর বিরোধিতা করেছে, কেরল বিরোধিতা, কারণ তারা বিরোধী দল। তো যে রাজ্যে এসআইআর এর সহযোগিতা করেছে, ডাবল ইঞ্জিন রাজ্য, শুনুন কালকে ভাইরাল হয়েছে লাইভ ভিডিওতে এসে সুইসাইড করেছে বিএলও, লাইভ ভিডিওতে এসে। সে রাজ্যে কেন বিএলওকে আত্মহত্যা করতে হচ্ছে? শুনুন কেন রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, বিএলওর আত্মহত্যার ইস্যু কথাই হচ্ছে না। না না, আমি আসছি। দ্বিতীয়ত এইখানে শুভময় দা প্রথমে মূর্খ বলে পরে উইথড্র করেছেন। শুভময় দা বলছে বিশ্বনাথ দা গুলিয়ে ফেলেছে, বিশ্বনাথ দা মূর্খ বলে উইথড্র করেছেন, বলেছি পরে মূর্খ বলেছিলেন, পরে বকা খেয়েছেন হয়তো, তাই উইথড্র করেছেন, সেই বিষয়ে আমি ঢুকছি না। আমি শুধু একটা কথা খুব পরিষ্কার সজলের কাছে জানতে চাইছি, বেড়ালের নাম 356, কারণ ওরাও জানে মানুষের আমি বলছি দেখুন, আজকে এই আবহে আবার আমি আমার তৃতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আসব। তার কারণ সিপিএম এর তরফ থেকে আজকে একটা অডিও ক্লিপ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
এই টেপ জমা দিয়ে শ্রমিক লাহিড়ী যে অভিযোগটা এনেছেন সেটাও মারাত্মক। আমি এই টেপ শুনিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী কি বলেছেন দেখাবো, পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া পাশাপাশি দেখাবো। দেখুন। ভোট করাবে নির্বাচন কমিশন, আর রাজ্যে তার প্রতিনিধি মুখ্য নির্বাচনী আধিকারিক। এই পরিস্থিতিতে সোমবার সিইও অফিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম। দক্ষিণ 24 পরগনার কুলপির এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী। কমিশনে অডিও ক্লিপ জমা দিয়ে সিপিএম এর অভিযোগ, মৃত ভোটারের নাম তালিকা থেকে যাতে বাদ না যায় তার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। এই অডিও ক্লিপকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম। অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোনো মৃতের কোনো ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সুব্রত বাবুকে বললেন না কেন? ওনার যদি এতই অডিও আছে, ভিডিও থাকে, বলতে অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনই তো পাঠিয়েছে, বিজেপির কথাতেই ওনাকে পাঠিয়েছে এখানে। এগুলো হচ্ছে হতাশার হাহাকার। এসআইআর প্রসঙ্গে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্মের ছবি তোলা হচ্ছে, একটা বিশেষ অ্যাপ বাজারে চলছে। কেন রাজ্যের শাসক দলের লোকেরা ছবি তুলছে এনুমারেশন ফর্মে? আমাদের প্রশ্ন। ওটার নাম হচ্ছে দিদির অ্যাপ, বুঝতে পেরেছেন? ভালো করে খোঁজ নিয়ে দেখুন। ছবি তুলছে, ছবি তুলে এনুমারেশন ফর্ম সেখানে ঢোকানো হচ্ছে। বুথ লেভেল এজেন্ট যে হচ্ছে BLA 2 ফর্ম ফিল আপ করে, অফিসিয়াল এজেন্ট, তার অধিকার আছে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় সেটা দেখার, চেক করার এবং প্রয়োজন হলে ছবি তোলার। অধিকারটা কে দিয়েছে? নির্বাচন কমিশন দিয়েছে। সোমবার নবনিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করেন সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে সোমবার সন্ধে 6টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা 21,45,000। 5,53,000 ভোটারের খোঁজ পাওয়া যায়নি। অন্যত্র চলে গেছেন 15,13,000 ভোটার। 98,600 ডুপ্লিকেট ভোটারের খোঁজ মিলেছে। মোট 43 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখলেন সিপিএম এর মূল অভিযোগ, দলের নির্দেশে একজন তৃণমূল নেতা বলছেন যে ভোটারের সংখ্যা কমানো যাবে না, মৃতদের ফর্ম ফিল আপ করে দিতে হবে, পার্মানেন্টলি শিফটেডদের ফর্ম ফিল আপ হবে। শুধু তাই নয়, বিএলওরা এই ফর্মগুলো ফেরত দেবে, তারপর এই দুষ্কর্মগুলো হবে। কিন্তু সায়নদীপ, অডিও টেপ, অডিও ক্লিপ এসব তো বুঝলাম, কিন্তু এআই এর জামানা, কুলপি বা কোথায় কোথায় এই সমস্ত হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য কি তোমাদের কাছে আছে? আবার এই অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য বলতে হচ্ছে এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয়, মারাত্মক অভিযোগ, গণতন্ত্রের লজ্জা এটাও। এ তো টিভির পর্দায় প্রকাশ্যে অভিযোগ জানালাম, আর নির্বাচন কমিশনের কাছে দিস্তা দিস্তা কাগজ দিয়ে অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন যদি ছুটো জগন্নাথ হয়, এটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয় এবং তৃণমূল বিজেপি মিলে কি করছে সেটা জানিয়ে যাব। আসলে এসআইআরটা হলো সংঘ ইন্টেন্সিভ রিভিউ, এবং সংঘের RSS এর একদম সোনার ছেলে বিজেপি আর বেয়ারা ছেলে তৃণমূল, দুজন মিলে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে এখন এলোমেলো করে দিতে চাইছে। এই কিন্তু সোনার ছেলের বিরুদ্ধে অভিযোগ, বেয়ারা ছেলেই তো তাতে মানে আরো কোণঠাসা হয়েছে। আমি বলছি কোণঠাসা কেউ কোণটা হয়নি, পরিকল্পনা করেই হচ্ছে। প্রথম কথা, 40 জন মানুষের মৃত্যুর পর এসআইআর এর সময়টা বাড়ানো প্রয়োজন, এটা কমিশন মনে করলো। আর মূর্খ বা অজ্ঞ বিজেপিকে ভাববার কোনো কারণ নেই, সবটা পরিকল্পনা মাফিক তৃণমূল বিজেপি মিলেমিশে এটা করছে।
প্রথম কথা হলো ইলেকশন কমিশন কিছু জানে না। এই বিএলওদের কাজ ছিল ফর্মটাকে ডিজিটাইজ করার। ইআরও অফিস থেকে বাকি ফর্মগুলো আইপ্যাককে দিয়ে ডিজিটাইজ করা হচ্ছে। নির্বাচন কমিশন কিচ্ছু জানে না। আনডিস্ট্রিবিউটেড ফর্মগুলো কোথায় গেল খোঁজ নিয়ে জানা যাবে, সব ওই আইপ্যাকের কাছে চলে গেছে। ওই অনলাইনে কারা ফর্ম ফিল আপ করেছে তাদের ওই আইপি অ্যাড্রেসটা একটু চেক করুক না নির্বাচন কমিশন, তাহলেই সত্যিটা বেরিয়ে যাবে কি হচ্ছে। এইভাবে ইআরও অফিসগুলো আইপ্যাক কন্ট্রোল করছে। আবারও বলছি নির্বাচন কমিশন সেখানে ঠুটো জগন্নাথ, বিএলওদের পাসওয়ার্ড পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, ওই যে তৃণমূল বিজেপির বোঝাপড়া, একদল বলছে যোগ্য ভোটার, ওদের ইডিওলজিক্যাল যে লাইন আছে বিজেপির, সেই যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে দাও, আর তৃণমূল ভুয়ো, মৃত, ডুপ্লিকেট সব নাম রেখো যাতে ওদের ছাপ্পা মারতে সুবিধা হয়। নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করছে? এসআইআর এর নামে আসলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো তৃণমূল বিজেপি, এদের দুজনের কাজ। আর এদের বোড়ে হিসাবে নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। আর নির্বাচন কমিশন আর তার পরিণতি বলির পাঠা হচ্ছে সাধারণ ভোটার নয় বিএলও, কেউ সুইসাইড করছে, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছে। বিজেপির লাভটা বলছি যে ওই যোগ্য ভোটারদের নামটা বাদ দেওয়ার কাজটা নির্বাচন কমিশনকে দিয়ে করানো হচ্ছে, আর তৃণমূলের হয়ে ছাপ্পা ভুয়ো ভোটার সেই নামগুলো রেখে দেওয়া হচ্ছে। এইরকম অসংখ্য উদাহরণ আমরা দিয়েছি। আমি এই জন্য বলছি যে আজকে একটা তোমার কি মনে হয় যে এই ফর্ম যে সবকটা ফেরত এলো এটা খুব স্বাভাবিক ঘটনা? ওটাই বলছি, এই যে একটা অডিও আমরা পাবলিশ করেছি, পোলিং স্টেশনে এটা একটা অডিও বা একটা ব্লগ বা একটা এলাকার ব্যাপার নয়, গোটা রাজ্যে এটা তৃণমূলের পলিটিক্যাল ডিসিশন। সেই কারণেই 2208 পোলিং স্টেশন থেকে কোনো ফর্ম এলো না, অস্বাভাবিক। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন তার মধ্যে 790টা এলো দক্ষিণ 24 পরগনার। এটাই কি তাহলে ডায়মন্ড হারবার মডেল? শুধু ফর্ম মানে ফেরত দেওয়ার ব্যাপার নয়, এলো না এলো সবকটা ফিল আপ হয়ে চলে এলো। তার মধ্যে 790টা হলো দক্ষিণ 24 পরগনা, এটাই ডায়মন্ড হারবার মডেল। এবং আমি বলছি এলো না, এরকমও আছে যে বিএলওদের উপর অর্ডার আছে, ইআরও অফিস থেকে অর্ডার দিয়েছে, নির্বাচন কমিশন কিছু হয় না। সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউটেড দেখাতে হবে, এটা বাস্তবে সম্ভব, সব লোককে পাওয়া যাবে, কেউ ইন্টারেস্ট নেই। সব মৃত ভোটারের ফর্ম অনেক বিএলও দিচ্ছে না, সেগুলো আইপ্যাকের কাছে চলে যাচ্ছে। এগুলো আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর রয়েছে। আর আমি বলছি শুভেন্দু অধিকারী বলেছিল এমন সফটওয়্যার বার করেছি, ভুয়ো ভোটার নির্বাচন কমিশনের কাছে নাকি আছে, ভুয়ো ভোটারের নাম দিলেই সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, ডুপ্লিকেট নাম দিলেই সব সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। কোথায় সফটওয়্যার? এখন সফটওয়্যারের বদলে কাঁদুনি গাইছেন, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমার কথা হলো তৃণমূল বিজেপি দুপক্ষ মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আবার তারাই বলছে আমরাই ত্রাণকর্তা, আমরাই তোমাকে রক্ষা করব। আর এসআইআর এর নামে নির্বাচন কমিশন, এটা এসআইআর হচ্ছে না ভোটের রাজনীতি হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে না। অডিও ক্লিপ নিয়ে প্রশ্নটা তুললে সেটা নিয়ে সবচেয়ে কম আলোচনা হলো, ওর বোধহয় মনে এখনো ভয়টা রয়েছে কলতানের অডিও ক্লিপটা কলতানের কিনা এখনো ওরা প্রমাণ করতে পারেনি, মানে কনফার্ম বলতে পারেনি যে ওটা কলতান দাশগুপ্ত অডিও ক্লিপ ছিল না। কারণ আজকে আবার আরজি করে একটা নতুন ইনসিডেন্ট হচ্ছে যে আখতার আলী যে হুইসেল ব্লোয়ার ছিল তার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়ে বলেছে দুর্নীতিগ্রস্ত। তো পুরোটাই উলটপুলট হয়ে গেছে। মাঝখান থেকে ও আবার ওই মডেল ফডেল ইত্যাদি বলছিল, তো হরপ্পা মহেঞ্জোদারোতে পৌঁছে গেছে আলিমুদ্দিন, যেই জায়গায় গিয়েছে ওই 10 মিনিটের মধ্যে 9 মিনিট তৃণমূলকে গালিগালাজ করে বুড়ি ছোঁয়ার মতো 1 মিনিট বিজেপিকে বলতে হবে। এই করতে করতে এই জন্যই পলিটিক্যাল ইনএক্সিস্টেন্স। আমার কথা হলো আমরা জানি তৃণমূলকে গাল দিলে বিজেপিকে দেওয়া হয়, বিজেপিকে তাল দিলে তৃণমূলকে দেওয়া হয়, কারণ বাংলার অডিও বাজবে কিন্তু মাথা রাখবে অডিও আমরা পুলিশের অডিও কুণাল ঘোষ পাবলিশ করে, এটাই আমি একটা কথা বলতে চাই। এই যে 2200 বুথ বা এই যে ধরুন 560টা পোলিং স্টেশন, এই যা যা হিসেব দিলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাংলার মানুষের কাছে তুলে ধরুন এগুলো স্পেসিফিক কোন কোন এরিয়া, এগুলো স্পেসিফিক কোন কোন এরিয়া। আমি বলছি এর ভেতরে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সবাইকে পাওয়া যাবে। এই তথ্য এবিপি আনন্দ তুলে ধরেনি, জাতীয় নির্বাচন কমিশন আপনার করের টাকায় যে সংস্থাটা চলে তারা স্পেসিফিক্যালি এই ডেটাটা পাঠিয়েছে, এবং ঠিক যতটুকু ডেটাটা পাঠিয়েছে আমি চাইবো সজলদের দল এই স্পেসিফিক ডেটা আরো ডিটেলসে ইসির কাছ থেকে চাইতে পারে, সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, পোস্টমর্টম করে লাভ নেই, মানে পোস্টমর্টমের থেকে কিন্তু মানে মানে আমরা মানে জীবিত করতে পারবো না। এই যে সায়ন এতক্ষণ ধরে বলছিল যে এই হয়েছে ওই হয়েছে, সিপিআইএম দল কোথায় ছিল?
যখন হচ্ছিল তখন কেন তোমার পার্টি কোথায় ছিল? তোমার পার্টি কেন মানে সেগুলো আপনি আবার উত্তর চাইবেন? না দাঁড়াও, এক সেকেন্ড। নির্বাচন কমিশনকে কত আপনি এটা বলছিলেন না যে ওই যে ভিডিও স্ট্রিমিং হয় না, নির্বাচন কমিশন কি করছে জানেন? কোন পলিটিক্যাল পার্টি অভিযোগ করলে আমার উত্তরটা দিয়ে প্রশ্নটা তুমি রাস্তায় কোথায়? অভিযোগ করলে দল রাস্তায় কোথায়? রাস্তায় তুমি টাকা মেরেছো। তুমি নবান্ন ঘেরাও করতে পেরেছো। তুমি নবান্ন ঘেরাও করতে পেরেছো। তুমি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করতে পেরেছো। তুমি ডিস্ট্রিক্ট অফিস তুমি কতটুকু রাস্তার মধ্যে ছিল, কেন তুমি আটকাতে পারোনি? না দেখো, মুখে বলা হবে না। এবং শুনুন, একই সাথে বলি, আপনাকে দায়িত্ব দিচ্ছে সজল, রাজ্যের বিরোধী দল হলো বিজেপি, আর দায়িত্ব দিচ্ছে এবিপি আনন্দকে যে বুথ আপনি খুঁজে খুঁজে দেখুন কোথায় রোহিঙ্গা আছে। অদ্ভুত, এইটাই তো আমরা বলছি। আপনি ঠিক বলেছেন। এরপর যখন ওইটা খুঁজে বার হবে বেরোবে, তখন কালকে আবার যখন অরূপ চক্রবর্তীরা বলবে যে শুভেন্দু অধিকারীর কাছে সব ডেটা চলে গেল, তখন আপনি এটাও তো হতে পারে না। সত্য সত্যই হয় না, সত্য একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচন কমিশন সম্পর্কে ঠিক কি চ্যালেঞ্জ করেছেন দেখাবো। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। এসআইআর এ যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। কয়েক মাস পরই বিধানসভা ভোট, আপাতত এসআইআর আঁচে ফুটছে রাজনীতি। বিজেপি দাবি করছে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনের অবসান ঘটানোর। পাল্টা এসআইআর নিয়ে বারবার বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগ করলেও ফের জয়ের বিষয়ে আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। বুঝতে যখন পারছে যে হারবে, সেই ঢাকই বেশি বাজে, অতএব যে ঢাক ফাটবে, অতএব এই ঢাক ফাটার জায়গায় চলে এসছে, সেই জন্য চিৎকার বেশি। জিতবো জিতবো এত আওয়াজ কিসের জন্য? কার্যকর্তাদের মনোবল তলানিতে ঠেকে গেছে। সেই কারণে অভিষেক ব্যানার্জি গর্জন করছে আর বোঝাতে চাইছে কার্যকর্তাদের আমরা আছি। সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। কি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে তা নিয়ে দুই তরফে নানা দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি। দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন তো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল তো, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলেছে। জো জিতা ওহি সিকান্দার। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর বোঝা যাবে পশ্চিমবঙ্গের সিকান্দারকে। অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর এর দিন বাড়ানোর কারণ আপাতভাবে পশ্চিমবঙ্গে ছিল না। কেন বলছি? আবার বলছি যে 4 দিন বাকি থাকতেই এ রাজ্যে 96% কাজ হয়ে গেছিল। বাকি 2 দিনে অনায়াসে 4% ফর্ম ডিজিটালাইজেশন হয়ে যেতে পারত। অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গ কারণই নয়, কারণ হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে 4 দিন বাকি থাকতে বাকি ছিল 31% ডিজিটালাইজেশনের কাজ। কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা উঠে আসছে। অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গের তালিকা ইতিমধ্যেই এতটা বেনজল ঢুকে গেছে, সেটা 4 দিনের মধ্যে পরিষ্কার করা সম্ভব নয়। আর এই জঞ্জাল পরিষ্কার করতেই সুব্রত গুপ্তের নেতৃত্বে 12 জন অফিসার এ রাজ্যে কাজ শুরু করেছেন। অর্থাৎ এটা উত্তরপ্রদেশকে সময় দেয়া নয়, এটা সুব্রত গুপ্ত অ্যান্ড টিমকে সময় দেয়া। কিন্তু দুঃখ এটাই যে এ রাজ্যে শুধু যে ভোটের দিনে রিগিং হয় তা নয়, এসআইআরেও জল মেশানোর অভিযোগ ওঠে। আমার পরবর্তী বক্তা সমীর রাইচ মানবেন? আমি অতি অবশ্যই মানি সুমন। আমি গর্বিত যে আমি বাঙালি, আমি পশ্চিমবাংলায় থাকি এবং আমাদের রাজ্য যা যা নিদর্শন রাখছে
সারা ভারতবর্ষের কাছে, যেটা অন্য রাজ্যরা পারে না। আমরা অনেক দিন আগে থেকে আমরা রিগিং করতে পারি। আগে শুনেছি সায়েন্টিফিক রিগিং, এখন ডিজিটাল রিগিং, আবার কনসালটেন্ট রাখা হচ্ছে। তো এই রিগিংগুলো অনেক আগে থেকে শুরু হয়। এবং আবার এটাও দেখি যে এই এসআইআরটা করা যাদের দায়িত্ব, অর্থাৎ সেন্ট্রালের ইলেকশন কমিশন, তারা যখন এসআইআরটা করছেন এবং কিছুদিন পরে বলছেন যে না আমরা আরও দিন বাড়াবো, এবং আমরা অভিযোগ শুনতে পাচ্ছি একটা পক্ষ বলছে যে এখানে প্রায় 2208টা পোলিং স্টেশনে কেউ মারা যাননি বা কেউ ওখানে থেকে চলে গেছে হয়নি, যেটা সত্যি সত্যি বিশ্বাস করা যায় না। আবার অপরপক্ষ ফিরহাদ হাকিম বললেন যে এখানে নাকি এত লোকের নাম ওঠেনি। এটা সব আমাদের রাজ্যেই হচ্ছে এবং তার জন্য আমি গর্বিত, আমি বলছি। এবং আমরা এই জন্যই গর্বিত যে আমরা শুনলাম একটু আগে মাননীয় অভিষেকবাবু বললেন যে আমি চ্যালেঞ্জ করছি, আমরা আরও লক্ষ লক্ষ ভোটে জিতবো, এটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি আবারও বলছি এর জন্যও আমি গর্বিত। কেন? সত্যি তো উনি তো 7 লাখ ভোটে জিতেছিলেন, এটা আমরা দেখেছি, আমরা মেনেছি, আমরা মানতে বাধ্য। এবারও হয়তো তাই দেখব, আমরা মানতে বাধ্য। তাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এটা যদি ফেলিওর হয়, অতি অবশ্যই ইলেকশন কমিশনের ফেলিওর, অতি অবশ্যই। এটা কি সত্যি সত্যি ওনারা বুঝবেন না? আমরা যদি বুঝতে পারি, আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারি যখন এসআইআর শুরু হলো যেখানে বিএলও কারা হবেন, আমরা বুঝতে পারি না যখন বিএলওদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন যে এই রাজ্যের চাকরি করছো, ইলেকশন কমিশনের কাজ হয়ে গেলে আবার এই রাজ্যেই চাকরি করতে হবে। আমরা বুঝি না তার উদ্দেশ্যগুলো? আমরা বুঝি, সব বুঝি, বুঝে আমরা চুপচাপ থাকি। কেন? আমাদেরকে সত্যি সত্যি ভয় পায় কারা? এসআইআর হলে আমাদের মতো লোক। আমার বম্বে একটা কাজে যাওয়ার কথা ছিল, আমি বারবার জিজ্ঞেস করছি বিএলওদের যে ভাই আপনারা কবে আসবেন? আমি যদি চলে যাই 5 দিন 7 দিনের জন্য বাইরে আমার কাজে, আমি এসে দেখবো হয়তো আমি ফর্মটা পেলামই না। আমরা সাধারণ মানুষ ভয় পাচ্ছি। কিন্তু সত্যি সত্যি যারা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে রুলিং পার্টি, তাদের কোনো ভয় নেই। কি সুন্দরভাবে বলে যাচ্ছেন। আমাদের এক বক্তা বললেন যে এখানে সবাই আছে, প্রত্যেকেও মারা যাননি, যার জন্য সজল বলল যে আমি ওইখানেই জন্মাতে চাই, পরবর্তী জন্মে অন্তত পক্ষে, জন্মে না হলেও। তো এটা এই হাস্যকর ব্যাপারটা আমি আবারও বলছি, আমি খুব ভেবে চিনতে বলছি, আম জনতার মতো আমিও চাই এসআইআর নির্ভুল হোক। নির্ভুল অর্থাৎ যারা মারা গেছেন, যাদের ভোটের সময় পিতামাতা এসে ভোট দিয়ে যান, সেটা না হোক। আমি চাই যারা এখানে থাকেন না, চলে গেছেন বিভিন্ন কারণে, তাদের নাম বাদ যাক। আমি চাই অনুপ্রবেশকারী সে যে জাতিরই হোক, আমি হিন্দু মুসলিম বলছি না, যে জাতিরই হোক, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক। আমাদের পয়সায় আমাদের রাজ্যে তারা অনুপ্রবেশ করে তারা ভোট দেবেন, এখানকার সরকার গঠন করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই আমজনতার মতো আমি চাই আমার স্বল্প বুদ্ধিতে যে এসআইআর নির্ভুল হোক, তাতে যদি আরো 1 বছর 2 বছর লাগে তাই হোক। যদি বলা হয় ইন বিটুইন কি হবে, দরকার হলে রাষ্ট্রপতি শাসন হবে, যেটা আমরা এমনি চাই না আন্তরিকভাবে, কিন্তু প্রয়োজনে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, এই রাজ্যটাকে বাঁচাতে হলে ইন বিটুইন রাষ্ট্রপতি শাসন হোক এবং সেই তারপরে এসআইআর হোক। কেন? তা নাহলে একটা নির্ভুল জিনিস আমরা কিছুতেই পেতে পারবো না। এবং পশ্চিমবঙ্গে যেটা দীর্ঘ 35 বছর প্লাস 15 বছর যেটা হয়ে চলেছে, এটা আগামী 100 বছর চলবে। আবারও বলছি, এসআইআর নির্ভুল চাই। একজন মানুষ যারা এখানে থাকেন তাদের ভোট থেকে নাম বাদ যাক, ভোটার কার্ড থেকে আমি চাই না। একজন মানুষ যারা মৃত তাদের নাম থাকুক চাই না, একজন অনুপ্রবেশকারীর নামও আমরা চাই না। এই রাজনৈতিক দুটো দলের কচকচানি শুনে লাভ নেই। আমি জানি যদি এত কচকচানি কিসের, তারা তো 15 বছর সময় পেয়েছেন। যদি সত্যি এত উন্নয়নের কাজ করেন, এতই উন্নয়নের কাজ করেন, তাহলে সাধারণ ছোটখাটো ভোটেও তাদের কেন ওই হিংসা জারি করতে হয়? তাদের কেন বারবার পুলিশকে ইউজ করতে হয়? বেশ, প্রথম কথা হচ্ছে উনি নিজেই বললেন যে 2 বছরও যদি সময় লাগে নির্ভুলভাবে হোক, তাতে না হলে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তো এই প্রশ্নটা সমীরদা করতে পারতেন না? 2024 সালে লোকসভার পরে 26-এ বিধানসভা নির্বাচন, 2 বছর সময় ছিল, তখন কেন করেননি? এক
দ্বিতীয়ত 26-এ আবার পঞ্চায়েত ভোট আসবে, পুরসভার ভোট আসবে, বছর বছর ভোট। অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, সেটা নাকি পুরোটাই চুরির ভোট, প্রমাণিত। আর অমিত শাহ 7 লক্ষের চুরির ভোট জিতেছে, ওটা ফেয়ার এন্ড লাভলি ভালো হয়ে গেল। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি, সুভাষ বোসের তত্ত্বাবধায়কগুলো না ওটাকে বলছিলাম। আরে লেটার বক্স বসে রয়েছে বড় বড় বাতিল আমাদের জানেন তো। আর দ্বিতীয় এক সেকেন্ড ছবিটা আমি বুঝতে পারছি, আপনার সমস্যাটা বুঝতে পারছি, আপনি রাষ্ট্রপতি শাসন চাইতেই পারেন, কিন্তু এই চাওয়াগুলো অদ্ভুত ভাবে দেখছি। আপনি আমার প্রতিবেশী, আপনার ছবি আপনার ছবি ছবি উপহার দেওয়ার পর থেকে কি 356 বেশি করে চাইছি? আমি একটু উত্তর দিই। আমি ওর ভক্ত, কেন অসাধারণ কথা বলে, প্লিজ প্লিজ প্লিজ, অসাধারণ কথা বলে এই জন্য ভক্ত, এবং অসাধারণ অসত্যকেও সত্য করে দেয়, এটা আরেকটা ম্যাজিক। এটা কিন্তু কথা বলার ম্যাজিক, এবং অসত্যকেও সত্য করে দেয় এত সুন্দর করে বলে। আমার প্রতিবেশীর ছবি দেশের প্রধান, শোনো আমার ছবিটা সারা পৃথিবীতে এটা কিন্তু সেন্সিটিভ বিষয়। ছবি আঁকার অরূপ এত প্রশংসা করো না। এবার আমি বলছি, অত বড় শিল্পী সেই কারণে কালকে তুমি একটা কমিশন কাজ আমাকে দাও, আমি নিশ্চয়ই করবো, বিকজ ওটা আমার প্রফেশন 1 নম্বর। তার মানে এই নয় আমি বিজেপি হয়ে গেছি, তার মানে এই নয় কালকে আমি তৃণমূল হয়ে যাবো। অতি অবশ্যই 2 বছর আগে হতে পারতো, অতি অবশ্যই 2 বছর আগে হতে পারতো। আমি তাহলে কেন আমি করছি তো আপত্তির জায়গাটা এখানে যে যদি সময় লাগে 356, এটাই তো আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, আমি আপনাকে রেসপেক্ট করি। কেন হয়নি বলতে হবে, বলতে দাও, বলতে দিতে হবে, বলতে দিতে হবে। একদম একদম 2208 আমি সমিতদার কাছেই যাবো। হ্যাঁ, কেন হয়নি জানো? 2 বছর আগে, 2 বছর আগে যদি রাষ্ট্রপতি শাসন হতো, তোমরাই বলতে রাষ্ট্রপতি শাসন কোনো আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই 2208 পোলিং স্টেশন বাদ দিন, ধরে নিন 2208 বুথ, পোলিং প্রিমিসেসও বাদ দিন, বুথেও যদি এই অঙ্ক আসে, সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব সুস্থ ছবি প্রকাশ করে নাকি? যার ফলে রাষ্ট্রপতি শাসন নিঃসন্দেহে কোনো গণতান্ত্রিক মানুষ চাইবেন না। কিন্তু পাশাপাশি এটাও তো উঠবে যে কেন একটা রাজ্যে, যেখানে অন্য রাজ্যে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে, আমাদের এই রাজ্যে 2002 সালে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে। 2025-এ কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কোন আইনের শাসন পশ্চিমবঙ্গে যেখানে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে না, 2 বছরে এসআইআর করতে হবে? এই আমি বলছি কি গাজা ভূখণ্ড নাকি পশ্চিমবঙ্গ? তো প্রথম কথা, পক্ষপাত দুষ্ট যদি নির্বাচন কমিশন হয়, কোন শাসনেই এসআইআর ভালোভাবে হবে না। আর আমরা বলেছিলাম মশা মারতে কামান দাগার দরকার নেই, নির্বাচন যদি ভোটার লিস্টটা ফ্রেশ করতে হয় এসআইআরটাই যথেষ্ট। আর বিশ্বনাথ বাবুকে আমার একটাই কথা, উনি যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল সেদিন নির্বাচন কমিশনে আমাদের ঘেরাও, ওটা নয় দেখতে পাইনি। বাংলা বাঁচাও যাত্রাটা উনি দেখতে পাচ্ছেন না, এটা ভেরি আনফরচুনেট। আর ভিডিও স্ট্রিমিং এর কথা বলছেন নির্বাচন কমিশন, আগে পলিটিক্যাল পার্টিগুলো যদি নির্বাচন কমিশনকে কোনো অভিযোগ জানাতো, ওরা খালি একটা অ্যাকশন টেকেন রিপোর্ট অন্তত দিত। এখন প্রাপ্তি স্বীকার পর্যন্ত করতে আমার বক্তব্য শোনো, তোমার বুথ লেভেলে যদি সত্যি আইডেন্টিফাই করতে পারতে যে তৃণমূল কোথায় জল দিচ্ছে, তুমি সেখানে প্রতিবাদ করতে পারছো না। আইডেন্টিফাই করে করতে পারছো না, তুমি কেন করতে পারছো না? ইলেকশন কমিশনকে জবাব দিয়েছি। দেখুন, আমাদের এই রাজ্য রাজীব কুমার ইস্যুতে এর আগে সিবিআই আর কলকাতা পুলিশের দ্বন্দ্ব দেখেছে, এমনকি প্রায় ধস্তাধস্তির পরিস্থিতি সেই রবিবারে তৈরি হয়ে গেছিল। তার বেশ কয়েক বছর পর আজ সোমবারে 2 সংস্থার 2 শীর্ষকর্তার মধ্যে রীতিমতো সংঘাতের সাক্ষী হলো এই রাজ্য। নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাসের সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের মতবিরোধ কার্যত একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করলো। সংঘাতের কারণ হলো যে সিইও অফিসে সাংবাদিকদের ঢোকা এবং বসানো, কোন ফ্লোরে তারা বসবেন। শেষ পর্যন্ত নিচে নেবে সিইও বলেন, সাংবাদিকরা কোন ফ্লোরে বসবেন সেই সিদ্ধান্ত আমি নেব, আমি কমিশনের সিইও। ভাবুন, কি চূড়ান্ত সমন্বয়ের অভাব থাকলে প্রকাশ্যে এই জিনিস হতে পারে? আচ্ছা, এই রকম সংঘাত যে রাজ্যে দেখা যায়, সেই রাজ্যে
সুষ্ঠু এসআইআর হবে কি করে? আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন, মানে এই যদি ছবি হয় যেটা প্রত্যেকটা সংস্থা একটা নির্ভুল ভোটার তালিকা, কোনো বৈধ ভোটারকে বাদ না দিয়ে এবং কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে না রেখে তৈরি হবে, হবে কি করে? যেখানে প্রেস ইসির সিইওর অফিসে ঢুকবে না ঢুকবে না, ঢুকলে কোন ফ্লোরে বসবে, এই নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব হয়, সেখানে আর কি বাকি থাকে সমন্বয়ের? রবীন্দ্রনাথ দা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে কতখানি বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনাটার থেকে। মানে প্রেসকে আটকানো হচ্ছে, সংবাদপত্র হচ্ছে ফোর্থ এস্টেট, মানে কমন পিপলের ভয়েসকে তারা সবার কাছে নিয়ে যায়, এইটা হচ্ছে প্রেসের দায়িত্ব। সেই প্রেসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং কাদের মধ্যে লড়াইটা হচ্ছে? দুটো মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুটো সরকারের মধ্যে লড়াই। এটা খুব ডিপ, মানে খুব গভীরের একটা। এবং লক্ষ্য করে দেখবেন সেই প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে চিরকাল সংবাদ মাধ্যম নির্বাচন কমিশনের বহু গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে নিয়ে যায়। না, আমরা প্রত্যেক দিন যে ইলেকশন কমিশনের খবরগুলো পাচ্ছি সে তো প্রেসের মাধ্যমে পাচ্ছি। সেখানে এটার কিন্তু দুটো খুব গভীর মানে দোতনা রয়েছে। কি কি? এক হচ্ছে এটাতে রাজ্য সরকারি কর্মচারীরা যে শাসক দলের হয়েই কাজ করছে, এটা পরিষ্কার। দেখুন কেন আটকাতে চাইছে? আটকাতে চাইছে রাজ্যের শাসক দল যাতে যেভাবে বিএলওরা কাজ করেছে তাতে বিএলএরা কিভাবে তাদের অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে এবং কতখানি ঘটনা ঘটেছে। আজকে যে ইলেকশন কমিশন থেকে প্রকাশ করেছে এই যে তথ্যটা, এই তথ্যটা প্রকাশ করাটাও তো একটা দরকার, যেখানে তারা দেখিয়ে দিতে পেরেছে যে 2208টা পোলিং স্টেশন, যেখানে পোলিং স্টেশনে 1টা থেকে 5টা বিশেষত বুথ থাকতে পারে এবং প্রত্যেকটা বুথে 1000 ভোটার থাকতে পারে, মানে বহু লক্ষ ভোটারের। ধরুন একটা বুথও যদি থাকে সেটাও অস্বাভাবিক। সেখানে একটা বুথও যদি থাকে, আমি সেখানে একটা লোকের নামও ফেরতের মানে মৃত বলে প্রমাণিত হলো না, সেখানে একটা লোকও চলে গেছে এরকম প্রমাণিত হলো না। সুতরাং মানে এভারেজ হাজার ধরলে 22 লক্ষ বিষয়টা হচ্ছে। দ্বিতীয় আরেকটা দেখুন, আজকে এটা এটাই যদি এখন যদি এই কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের লড়াই হয় তাহলে ভোটটা হবে কি করে? ভোট যদি দুটো সরকার যদি সম্মিলিতভাবে না করে তাহলে রাজ্য ল অ্যান্ড অর্ডার তো রাজ্য সরকারের অধীন, সেখানে কেন্দ্র সরকার কি করে ঢুকবে যদি রাষ্ট্রপতির শাসন হয়? তাহলে তারা এখন থেকেই যদি হয় তাহলে কি অবস্থা গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখন থেকে অনুমান করতে পারছি। দেখুন এই প্রথম দিনই সুমন আপনি বলেছিলেন যে ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব ছিল। প্রস্তুতির অভাব, ইলেকশন কমিশন কি এত বোকা? এত বছর ধরে এত ঝানু আইএএস অফিসার তারা ইলেকশন করাচ্ছেন, তারা বুঝতে পারেননি যে বিএলওদের শাসক দল প্রভাবিত করবে? তারা বুঝতে পারেননি প্রত্যেকটা জায়গায় মৃত ভোটগুলো আমরা যখন ইয়েতে বসে এবিপি আনন্দ চ্যানেলে বসে বসে চিৎকার করে যাচ্ছি যে মৃত ভোটারদের তাদের ডেথ সার্টিফিকেট দেয়নি, ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তখন তারা বুঝতে পারেননি? তারা সব বুঝেছিলেন। একটা আজকে টেলিগ্রাফ কাগজে বেরিয়েছে মানে ওই আধার অথরিটি UIDAI তারা জানিয়েছে শুধু 2011 থেকে 2025 সালের মধ্যে 33 লক্ষ মৃত ভোটার আছে বাংলায়, মৃত মানুষ হয়েছে, এবং সেটা 2002 থেকে 2011 নয়, শুধু 2011 থেকে 2025 মানে 2002 থেকে 2025 যদি ধরা হয় তাহলে 60-70 লাখও হয়ে যেতে পারে এই রকম একটা অবস্থা। তার মধ্যে ধরা পড়েছে কত? 18.70 লক্ষ, কাল 18,70,000 এইটা ধরা পড়েছে পরশুদিন পর্যন্ত। হাসির কথা হচ্ছে এটা, 18,70,000 যেখানে আধার অথরিটি বলছে 33 লাখ 2011 থেকে 2025-এর মধ্যে মারা গেছে, এবং এতদিনে ইলেকশন কমিশন জেনেছেন যে কাপল অফ উইকস লাগবে, মানে আরো 2 সপ্তাহ লাগবে আধারের সঙ্গে লিঙ্ক করে এই মৃতর তালিকা বের করতে। এটা এতদিনে তারা বুঝলেন। প্রস্তুতির অভাব এতখানি যে এটা অনায়াসে বের করে নিয়ে তাদের নাম স্ট্রাইক অফ করে দিতে পারতেন, করেন।
তারপরে ধরুন এলআইসি, এতদিনে তারা দেখছেন এলআইসি, ব্যাংক, সমস্ত জায়গা থেকে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে পারতেন, কোথায় কোথায় এটা কিচ্ছু করেনি, বসে থেকেছে। এবং যখন চিৎকার চেঁচামেচি করেছে বিরোধী দল, মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই চেঁচিয়েছে, তখন তারা নীরবে একটা কোনো কথাও বলছে না। আজকে তাদের ঘুম ভেঙে 12টা অবজারভারকে নিয়ে এসছে। তারা কি সুপার কম্পিউটার? 12টা অবজারভার এসে এই 7 দিনের মধ্যে সমস্ত তালিকাকে শুদ্ধ করে দেবে? তালিকা শুদ্ধ না হলে, দেখুন, তালিকা শুদ্ধ হলে তৃণমূল জিততে পারে, তালিকা শুদ্ধ হলে বিজেপি জিততে পারে, আমার কিচ্ছু যায় আসে না। বিজেপি জিতুক, যদি ভালো তালিকা, শুদ্ধ নির্ভুল তালিকায় বিজেপি যদি জিতুক, তৃণমূল যদি জিতুক, এমনকি যদি সিপিএমেরও সেই জেতার সম্ভাবনা উপস্থিত হয়, জিতুক, কিন্তু তাতে গণতন্ত্র জিতবে। এখানে যে অবস্থা দাঁড়াচ্ছে, এতে কোনো মানুষ জিতছে না। সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষের কাছে একটা হাসির ব্যাপার হচ্ছে তাদের গোটা বিষয়টাকে, এই যে অশুদ্ধ ভোটার তালিকাকে একটা অটোনমাস ইনস্টিটিউশন বৈধতা প্রদান করছেন, এইখানেই পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমার আপত্তি। এই বৈধতা আপনি দিতে পারেন না, একটা অশুদ্ধ লিস্টকে আপনি লেজিটিমাইজ করে দিতে পারেন না, এবং পরের বছর, আজ থেকে 10 বছর বাদে আবার বলা হবে এইটার থেকে দেখা হবে, এটা আপনি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এসআইআর বাতিল করুন, করে নতুন করে আবার ফর্ম নিন, অথবা যতদিন সময় লাগে এই আইএস অফিসারদের যারা অবজারভার তাদের দিয়ে পরিষ্কার, নির্ভুল, শুদ্ধ একটা তালিকা বের করুন, তার উপর আমরা ভোট দেব। সুমন, পার্লামেন্টের লিখিত প্রশ্নের উত্তরে ইউআইডিএ জানিয়েছিল তারা স্টেট ওয়াইজ কোনো মৃত ডেটা স্টোর করে না, স্টেট ওয়াইজ ক্যাটাগরিক্যালি এই ডেটা স্টোর হয় না, আধার ডেটা মৃত ডেটা স্টোর হয় না, পার্লামেন্টকে লিখিতভাবে জানিয়েছিল। দ্বিতীয়ত, আমি তো দেখছিলাম 16 রিমেক হচ্ছে এখানে, রমেশ সিপ্রি, গণেশ কুমার বসে আছে নির্বাচন কমিশনে, আর এখানে জয়ার বিরু কুস্তি করছে। নির্বাচন কমিশনের বাইরে সাংবাদিকদের একটা নির্দিষ্ট কর্ডন রয়েছে। আজকে যখন লাইভ জয়ার বিরুল লাইভ দেখানোর জন্য 16 ইয়ে দোস্তি হামলে চত্বরঙ্গে, সেটা দেখানোর জন্য সাংবাদিকদের অ্যালাউ করা হচ্ছে। আমি তীব্র প্রতিবাদ করলাম, এটা কোনো ইনসিডেন্টের ব্যাপার নয়, সম্পূর্ণ এটা গত সপ্তাহ থেকে, যখন শুধু গত সপ্তাহে নয়, আপনারা জানবেন যে রাত্রিবেলা যখন কিছু বিএলও, 4 জন বা 5 জন বিএলও এবং তার সঙ্গে তৃণমূল নেতারা গিয়ে ওই ধর্নাটা করেছিলেন, তখন থেকে সিকিউরিটির জন্য চিঠি দেয় নির্বাচন কমিশনের সিইও অফিস কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ প্রথম যে কাজটা করে, সিইও দফতরের অভিযোগ যে সাংবাদিকরা আর নির্দিষ্ট সময় ছাড়া ঢুকতে পারবেন না, যেটা নির্বাচন কমিশনের যদি ট্র্যাডিশন দেখেন এই রাজ্যে নয় গোটা দেশে, তাতে সাংবাদিকরা বিভিন্ন তথ্যের জন্য নির্বাচন কমিশনের সব সময় অবারিত দ্বার থাকে, শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশ জুড়ে, এবং পশ্চিমবঙ্গে ওই ঘটনার আগে অবধি ছিল, তারপর সেটা বন্ধ হয়ে যায়, যেটা আমরা বলেছি অত্যন্ত অগণতান্ত্রিক। এবং এই সিদ্ধান্ত তখন আমরা জানতাম না কলকাতা পুলিশ না নির্বাচন কমিশন, এবং কলকাতা পুলিশের যদি এই সিদ্ধান্ত হয়, আই রিপিট, জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও অফিসও সেই সিদ্ধান্তের দায় তাকে নিতে হবে, তার কারণ তার অফিস সাংবাদিকদের জন্য রুদ্ধ হয়েছে। এটা অগণতান্ত্রিক, এটা প্রতিবাদযোগ্য, এর প্রতিবাদ আগেও করেছি, আজ করছি, ভবিষ্যতেও করব। এবং ডেপুটি সিইও যখন আজকে গিয়ে বলছে পুলিশ কমিশনের যিনি আধিকারিক ছিলেন যে ইনাদেরকে ছাড়ুন, ডেলিগেটসদের ছাড়ুন, এবং সিইও নিজে, আমি বলছি সিইও যখন দেখছে রাজ্য সরকারের কোঅপারেশন পাচ্ছে না, পশ্চিমবাংলায় উদাহরণ আছে, আমি পশ্চিমবাংলায় আরজি করে সেন্ট্রাল ফোর্স কাজ করছে, আপনি সেন্ট্রাল ফোর্স কেন চাইলেন না? আমি তো বলছি সিইও প্লেইং টু গ্যালারি করছে। আমি বলছি পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সুমনদা, পশ্চিমবাংলার যা পরিস্থিতি ছিল, প্রথম দিন থেকে আপনার স্টুডিওতে বলছি প্রত্যেকটা জেলাতে একজন অবজারভার নিয়োগ করা উচিত ছিল, যাতে ইলেকশন কমিশনের নজরদারির মধ্যে এসআইআর হয়। এবং দ্বিতীয় যেটা, সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে আপনি বিএলও থেকে শুরু করে তাদেরকে নিরাপত্তা না দিয়ে কি করে আপনি পশ্চিমবাংলার মতো রাজ্যে এসআইআর করেন? শুধু তার সঙ্গে যোগ করে দেব যে কলকাতা পুলিশ চাকরিহারা শিক্ষকদের আটকাতে লাথি এবং লাঠি দুটোই ব্যবহার করে, সেই রাতে কি করে 4 জন বিএলও এবং তার অন্তত কয়েক গুণ বেশি তৃণমূল নেতা ওখানে ঢুকে ধর্নাটা দিতে পারলেন, এই প্রশ্ন কলকাতা পুলিশকেই দিতে হবে। আমি প্রথম কথা বলি যে ওই ইসি অফিসের ভেতরটা ইসির কন্ট্রোলে থাকে, বাইরে থেকে কাকে ঢুকতে দেবে বা দেবে না সেটা পুলিশ কন্ট্রোল করে। তারা রেলিং লাগিয়ে সাংবাদিককে আটকাচ্ছে কি কাকে আটকাচ্ছে সেটা অফিসিয়ালি জানার কথা নয় নির্বাচন কমিশনের। আমি বলছি দেখুন, আমি রাগ করছি না, আপনি মূর্খ বলেছেন, পরে সেটাকে উদ্ধ করে অজ্ঞ বলেছেন, কিন্তু বিজ্ঞের দল তৃণমূল
তারা যেটা কাণ্ডটা করে বসেছে তাদেরকে গাধা বললেও গাধাকে অপরাধ করা হয়। নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে কিছু বিজেপির কথা নিজেরা করেছে। নির্বাচন কমিশন চাইছেন যে প্রথম থেকে ব্যবস্থা, তার মানে 84 কবর খোঁড়া হয়েছে গণতন্ত্রে। তৃণমূলের কি ক্ষতি হয়েছে? খবর তখনও খোঁড়া হয়েছে, যখন দিল্লিতে এখনো পর্যন্ত ভিডিও দেওয়া হয় না। 84,000 বিএলও বাইরে থেকে আনতে হতো, ভিডিওটা দেয় না। আর সমন্বয়পাতি ভিডিও সব বাইরে থেকে আনতে হতো। সেটা তো বাস্তব। এক মিনিট নিরাপত্তা কি দাদা কেন বিএলওতে আপনি নিরাপত্তা নেই, সিও অফিসের নিরাপত্তা নেই, তোমার নেতা বুঝতে পারে না। আপনি তো তোমার নেতা 84,000 বিএলওর পেছনে সিকিউরিটি দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্ট কেন কারণে সম্ভব না। যে আপনারা একটা কথা বলুন, এই জায়গাটায় না এলে আপনি স্টেপটা দেখতে পাবেন না, অপেক্ষা করুন। এত তাড়াতাড়ি সব আমি এই স্টেপটা দেখতে এই স্টেপটা আমরা দেখতে চাই না বলেই আমি বলছি যে এই এক্সারসাইজটা কেন করা হয়েছে। আমি যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে ডেটাটা শুনে রাখুন, যেহেতু রবীন্দ্রনাথ দা ডেটাটা দিলেন সেটা এই মুহূর্তে আপডেটেড হয়ে গেছে। সন্ধ্যে 6টা পর্যন্ত মৃতের সংখ্যা এই এসআইআর অনুযায়ী 21,45,000। নিখোঁজ বা নির্বাচন কমিশনের ভাষায় যেটা আনট্রেসেবল সেটা হচ্ছে 5,53,000। পার্মানেন্টলি শিফটেড স্থানান্তরিত হচ্ছে 15,13,000 এবং ডুপ্লিকেট এন্ট্রি একাধিক এন্ট্রি যেটা সেটা হচ্ছে 98,600। সুতরাং সব মিলিয়ে 43,30,000 মোট সংখ্যাটা। শান্তি এই যে এটা কিন্তু বের করা, এই যে কত মৃত, এটা সিপিএম কিন্তু দীর্ঘদিন ধরে চাইছে। তারা দীর্ঘদিন ধরে বলছে যে কবরস্থান থেকে যখন পাঠানো হচ্ছে আধারে, তারা কেন ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিল? আমাদের তো ভোটার আধার লিঙ্ক হয়ে গেছে, তাহলে কেন এটা করা হবে না? কিছু আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে ডিজিটাইজেশনের যুগে ফর্মটা ভরতে হবে, কিছু করতে পারবে না। 2025 নাম আছে, তাকেও কেন ভরতে হবে? ওটা একটা ইলেকশন কমিশনের পদ্ধতি চালু হয়েছে, যেটাকে দু নম্বরই কাজে ব্যবহার করা যায়। আমি যোগ করব 34 বছর যখন বামেরা ক্ষমতায় ছিল তখন চাইনি, এখন চেয়েছে, এটাও যোগ করতে হবে। আমার কথা হলো যে আধার অথরিটি রিপোর্টের কথা রবীন্দ্রনাথ বাবু বললেন, এটা আজকে বলছেন। কবে আপনাদের চ্যানেলে সুজন চক্রবর্তী যাদবপুর বিধানসভার প্রতিটা বুথ দেখে ধরে ধরে 10% কাগজ ইসিতে জমা দিয়েছে, যে যাদবপুরে ভোট 10% ভুয়ো ভোটার বলে দিয়েছি যে কত ভুয়ো ভোটার হয়েছে। রাস্তায় কোথায়? রাস্তায় ভোট করেছো, ঘেরাও করেছো, ভোট করেছো, ঘেরাও করেছো, তুমি কেন ভোট করনি? ভোট ঘেরাও করনি, মানুষের কাছে যাওনি, মানুষের কাছে গেছিলে, মানুষের কাছে গেছিলে, মানুষের কাছে গেছিলে, আমি মানুষের কাছে যাওনি, টেলিভিশনে ধীরে ধীরে আসবো, সবার কাছে আসবো। কিন্তু তোমরা প্রথম থেকে এসআইআর হলো বিপক্ষে, আমি সবার কাছে যাব, কিন্তু তার আগে জানেন যে একাধিক প্রশ্ন আমাদের সব কটা সোশ্যাল মিডিয়াতে আমরা রাখি আপনাদের কাছে, এবং সেই পার্সেন্টেজটা কিন্তু আপডেটেড হয়। অর্থাৎ এখনও এই এক্স, ইনস্টা, থ্রেড, ফেসবুক, এই সমস্ত জায়গায়, ইউটিউবে আপনারা এই পোলে অংশ নিতে পারেন। কি কি প্রশ্ন খুব ইন্টারেস্টিং আজকের এই আলোচনার প্রেক্ষিতে প্রশ্নগুলো আসছে। প্রশ্ন রেখেছিলাম যে এসআইআর এর সময়সীমা বাড়ানো নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটা কি সঠিক? সঠিক সিদ্ধান্ত মনে করছেন 85% মানুষ, 11% মনে করছেন বেঠিক সিদ্ধান্ত, সিদ্ধান্ত সঠিক নয় বলতে চাননি 4%। পরের প্রশ্নে যাব। এসআইআর এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে কে লাভবান হবে? বিজেপি লাভবান হবে এমনটা মনে করছেন 59% মানুষ, তৃণমূল লাভবান হবে এমনটা মনে করছেন 21% মানুষ, কংগ্রেস বা সিপিএম লাভবান হবে অথবা জোট হিসেবে কংগ্রেস ও সিপিএম লাভবান হবে মনে করছেন 2% মানুষ, এবং এদের কেউই লাভবান হবেন না এমনটা ভাবছেন 18% মানুষ। পরের প্রশ্ন। পরিকল্পনায় খামতির ফলেই কি নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত এসআইআর এর সময়সীমা বাড়াতে হলো? 64% মানুষ মনে করছেন যে হ্যাঁ, একেবারে পরিকল্পনায় খামতি ছিল। 33% মানুষ মনে করছেন না, কোনো খামতি ছিল না, বলতে চাননি 3%। আগেই এসআইআর এর সময়সীমা বাড়ালে কি বিএলওদের মৃত্যু বা অসুস্থতা এড়ানো যেত? অবশ্যই এড়ানো যেত এমনটা মনে করছেন 38% মানুষ, 57% মানুষ মনে করছেন না তা নয়, বলতে চাননি 5%।
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেরটা, যে পশ্চিমবঙ্গে কি অবাধ এবং ত্রুটিমুক্ত এসআইআর হচ্ছে? হ্যাঁ মনে করছেন মাত্র 15% মানুষ, না এমনটা ভাবছেন 81% মানুষ। আই রিপিট, মনে করছেন যে ত্রুটিমুক্ত এসআইআর হচ্ছে এমনটা মাত্র 15%, খুব উল্লেখযোগ্য। আর হচ্ছে না, ত্রুটিযুক্ত এসআইআর হচ্ছে, অবাধ হচ্ছে না এমনটা মনে করছেন 81% মানুষ, বলতে চাননি 4%। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসআইআর এর সময়সীমা বাড়ানোর পরেও কি পশ্চিমবঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে? হ্যাঁ সম্ভব হবে মনে করছেন আশাবাদী 22% মানুষ, সম্ভব হবে না এমনটা মনে করছেন 76% মানুষ, বলতে চাননি 2%। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে সোজা কথা সমিতদা, আমি বলছি সাধারণ মানুষের এই এসআইআর কতটা সফল হবে এ নিয়ে সংশয় আছে। এবং মেক নো মিস্টেক, এই যে ডেটাটা লাস্টলি আমাদের কাছে এলো তার আগেই মানুষ, মানে এই প্রশ্ন গত 2-3 দিন ধরে মানুষ যথেষ্ট নিরাশ এবং তাদের মধ্যে আশাবাদী মানুষের সংখ্যা কম, যারা মনে করছেন যে এই এসআইআর এর ফলে সুষ্ঠুভাবে একটা ভোটার তালিকা আমরা পাবো। এই ডেটা তো এলো আজকে সন্ধ্যেবেলা, তার আগেই মানুষের রায় এটা। একদম ঠিক সুমন, তার কারণটা হলো আমি যেটা তখন পোডিয়ামে বলছিলাম, যে এই আতঙ্কটা যেমন রাজনীতিবিদরা যেমন সাধারণ লোকের সাথে মেশেন, আমরা যারা রাজনীতি করি না কিন্তু আমরা নিজেদের যে যার ফিল্ডে কাজ করি, কিন্তু আমরা সমাজ সম্পর্কে সচেতন, আমাদের জনজীবন সম্পর্কে সচেতন, প্রশাসন সম্পর্কে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা সচেতন। সেই প্রসঙ্গে আমাদের প্রচুর লোক ফোন করেন বা ইন্টারাকশন যখন হয়, তাতে আমিও দেখেছি কোনো মানুষ বিশ্বাস করছেন না এসআইআরটা নির্ভুল হবে, কোনো মানুষ বিশ্বাস করছে না অলমোস্ট। দ্বিতীয় কথা দেখো, আমার যেটা ভয় লাগছে, আমরা কিরকম খালি এসআইআর নিয়ে পড়ছি, যে অ্যাজ ইফ ধরা যাক এসআইআরটা নির্ভুল হলো, তাহলেও কি এখানে একজনও বলতে পারবে যে ভোটটা নির্ভুল হবে? কেউ বলতে পারবে যে ভোটটা আমাদের অবাধ হবে? আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, যদি এসআইআর করে যদি রাষ্ট্রপতি শাসন মিলিটারি শাসন জারি না করে ভোট হয়, তাহলে একই উত্তর আমরা পাবো, যেটা আজকেও পাবো, আগামী দিনেও একই উত্তর পাবো, দেখবো শাসক দল বিপুল কারণ প্রশাসন তাদের হাতে। সুতরাং এইটা মনে রাখতে হবে যে শুধু এসআইআর নয়, ভোটটাকে অবাধ সুষ্ঠু করতে হবে, এটা নির্বাচন কমিশনের কাজ। একদম। এবং সেই নির্বাচন কমিশনের সাংবিধানিক সংস্থা, তার প্রতি মানুষের কোথাও একটা অনাস্থা কিন্তু এই সার্ভেগুলোতে কোথাও একটা প্রতিফলিত হয়েছে। আমি আসবো, কিন্তু তার আগে আজকে পার্লামেন্টে, আজকে সংসদ কার্যত উত্তাল হলো বারবার এই এসআইআর ইস্যুতে। গোটা দেশের ছবিটা সংসদে কি পড়লো, কতটা প্রতিফলন পড়লো দেখাবো। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहे हैं অপোজিশন পার্টিজ, आपको लगता है ये ड्रामा है? এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই। সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ ও কটাক্ষ ছুড়ে দেন নরেন্দ্র মোদী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে বিরোধীরাও। SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. What is the opposition raising in parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them. এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোমবার হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি করতে হয় লোকসভার অধিবেশন। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল, একই দাবি জানায় কংগ্রেসও। If you try to divide us, we will be more strong. You can't divide us because we have come with ideological background. Otherwise, we all will have to
protest against this. Government is not averse to taking up discussion for anything. Please give some time. While there are other business which are listed can be taken up, the demand which you have put forward has not been rejected. So don't presume that government is not ready to discuss on any matter. মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। ওয়াকআউট যেটা করছেন সেটা প্র্যাকটিস করে নিচ্ছে, 26-এ ওয়াকআউট করে যেতে হবে। এসআইআর ইস্যুতে বিরোধীরা একযোগে ওয়াকআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড়হাজির ছিল তৃণমূল। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আপনাদের প্রত্যেকের কাছে যাব যে 2208টা পোলিং স্টেশনে সমস্ত ফর্ম পূরণ হয়ে কমিশনের কাছে ফেরত এসে গেল, এই নিয়ে প্রশ্ন উঠল এবং আলটিমেটলি দেখা যাচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিএম প্রত্যেকে শুধু কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তা নয়, একেবারে পরিষ্কার যে এসআইআর ঠিকঠাক হয়নি। এবারে হোয়াট নেক্সট? ঠিকঠাক হয়নি মানে পুরো এসআইআর বাতিল হবে, নাকি এসআইআরের যেখানে সন্দেহজনক তার আরও ডিপ স্ক্যানিং করে সজলের যা থিওরি সেটা হচ্ছে পুরো ব্রেকআপটা দেখে দরকার হলে প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু জায়গায় আবার নতুন করে এসআইআর করা হবে, কি হতে পারে? হোয়াট নেক্সট? আমি পরিষ্কার করে বলছি, বিধানসভা 294টা বিধানসভায় পরিষ্কার দেখতে হবে যে কি ধরনের এক্সারসাইজ হয়েছে। যদি দেখা যায় যে মৃত ভোটারের নাম আসেনি, যদি দেখা যায় অবৈধ ভোটারের সেইভাবে আসেনি, মানে 2 বা ততোধিক নাম আসেনি, তাহলে কিন্তু আপনাকে বলছি যে ওই বিধানসভাটাকে থরো রিভিশনে যেতে হবে। ধরুন নির্বাচন কন্ডাক্ট করে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও তো উপনির্বাচন হয়, তারপরেও তো মানে অনেক জায়গায় নতুন করে আবার নির্বাচন হয়, ফলে এখানে কিন্তু পরিষ্কার এসি ওয়াইজ মানে বিধানসভা ওয়াইজ থরো হতে পারে। আর যদি দেখা যায় সারা রাজ্য জুড়েই ঘটনাটা ঘটে গেছে, তাহলে পরিষ্কার আমি মনে করি যে এসআইআর এই প্রক্রিয়াটাকে বাতিল ঘোষণা করা, নতুন করে এসআইআর শুরু করা। কারণ নতুন করে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ভোটার তালিকাই না হয়, কিসের নির্বাচন? কোন নির্বাচন? রাজগোপাল দা, না দেখুন খুব পরিষ্কার যে আমরা যে 2208-এর কথা বললাম সেখানে কোনো চেঞ্জ নেই, যে আপ টু 10% যেখানে চেঞ্জ হয়নি, 10% মৃত প্লাস ফেক ভোটার্স এবং চলে গেছে এইসব মিশিয়ে 10% হওয়াটা দরকার, এবং 10% যেসব জায়গায় ঘটেনি সেখানেই বোঝা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে কাজ করেনি, বিএলওদের উপর চাপ ছিল, তারা যা খুশি করেছে। সুতরাং এই প্রত্যেকটা জায়গায় লেস দেন 10% যেখানে দেখা গেছে কোনো রিভিশন হয়ে আসেনি, সেখানে আবার নতুন করে এসআইআর চালু করে দেবে। দেখুন, এই যে বিএলএ দিকে দিয়ে মানে বিএলএর এই যে প্রসেস, এটা যদি আবার করা হয় যে জায়গাগুলোতে, এদের কিন্তু আবারও একই রেজাল্ট করবে। তৃণমূল শাসন ব্যবস্থায় এরা কিন্তু এদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার হচ্ছে সম্পূর্ণ রাজ্যের ব্যাপার, সেখানে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা চাই না, প্রেসিডেন্টস রুল ছাড়া কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে ইলেকশন কমিশনের সামনে উপায় কি? ইলেকশন কমিশনের সামনে উপায়, যে নিজেই বলেছিল ইলেকশন কমিশন যে ব্যাংক, শ্মশানঘাট, কবরস্থান সমস্ত জায়গা থেকে আমরা ডেথ যে এমনকি এইভাবেও ভাসিয়ে দেওয়া হয়েছিল যে সরকারি, রাজ্য সরকারি বিভিন্ন মানে ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট থেকে তার ডেটা কালেকশন করেছে, পেয়ে যাওয়া যেতে পারে এবং এআই এর মাধ্যমে নাকি সেটা বের করা যেতে পারে, এবং সেইটা বের করে তাদের নাম আরে না দিলে কি অনায়াসে পেয়ে যাবে। আরে অনায়াসে মানে আপনি বলুন তো, এক মিনিট, 144 দ্বারা এলাকায় সারা দিন ধরে মাইক বাজছে যে রাজ্যে, সেখানে পাবে কত? একটা শুধু একটা কথা আপনি ঠিকই বলেন, তুমি একটা শোনো, আধার কর্তৃপক্ষ কার আন্ডারে আছে? আধার কর্তৃপক্ষ জানিয়েছে 33 লাখ মৃত ভোটার আছে, তো তারা যদি 2001 থেকে দিয়ে দেয় তাহলে সেটা কোথা থেকে আমাদের গোরস্থান থেকে, চার্চের গোরস্থান থেকে শ্মশান অবধি সব জায়গায় এখন ডিজিটাল প্রক্রিয়া, কলকাতা এবং সমস্ত মফস্বল, সেই ডেটাগুলো কোথায় কালেক্টেড হচ্ছে? আমি অনেকদিন আগে থেকে এগুলো বলছি, এগুলো আমরা বামপন্থীরা সিপিআইএম বলেছি। আমরা আজকে উদাহরণ দিই, একজন বিএলএ আমাকে বলছে যে 5 জনের বাড়িতে গেছে, তারা বিহার থেকে এসআইআর করে এসছে, করে আবার এখানেও তারা নাম তুলছে। তোমাদের বিএলএ আছে? হ্যাঁ, সব 100। এটা এখন অনেক সময় না না, কলকাতা শহরে কত না না না, বহু জায়গায় আছে, বহু জায়গায় নেই, এমনকি কলকাতা শহরে অনেক জায়গায় আছে, যেভাবে একেবারে নোহার করে দেওয়ার একটা পরিকল্পনা। না, নোহারের বিষয় না শান্তি, লেট মি ফিনিশ। সেটা হচ্ছে গণতান্ত্রিক ছবিটা, সব থেকে আদর্শ ছবিটা হচ্ছে প্রত্যেক বিরোধী দল বিএলএ দেবে, কিন্তু সেই ছবিটা শহর এবং জেলায় আমরা দেখতে
পাইনি। বেশি দরকার হলো নির্বাচন কমিশনের। আমরা আমাদের স্বার্থ মতন দেওয়ার চেষ্টা করছি। আমি বললাম যে বিহারে এই ঘটনা, আর এখানে দাঁড়িয়ে তারা ফর্ম ফিল আপ করছে। আমি জানি না কোথায় নির্বাচন কমিশন আছে। ওই ঘটনার পরেই তো তোমার রাস্তায় থাকার কথা। এবং সাধারণ মানুষের মন্তব্য তো আরো বেশি দেখতে পাই। দ্রুত একবার কয়েকটা মন্তব্য নিয়ে নেব। শর্মিষ্ঠা দত্ত তিনি লিখছেন, এ বলবে এত নাম কেটে দাও, ও বলবে কোনো নাম কাটবে না, এ যেন লুডো খেলার গুটি কাটাকাটি। বিদ্যুৎ নায়ক বলছেন যে সবকিছু দেখে মনে হচ্ছে খসড়া তালিকা প্রকাশের পরই হবে আসল খেলা। গৌতম বাগুই লিখছেন, ভোটার তালিকা সঠিক না হলে গণতন্ত্র মূল্যহীন হয়ে যায়। সুভাষ ঘোষাচার্য লিখছেন যে 2208 বুথে সমস্ত ফর্ম ফিরে এলে যথাযথ এসআইআর যে হচ্ছে না সেটা সহজেই অনুমেয়। শেখ শামীম লিখছেন, ভোট বড় বালাই, না হলে মৃত ভোটারদের নিয়ে এত দড়ি টানাটানি হতো না। এইখান থেকে দেখুন, দ্রুত আরেকবার দিল্লির খবরে যেতে হবে, এবং এই খবরটা ব্যক্তিকেন্দ্রিক। তার কারণ দশকের পর দশক সংসদীয় রাজনীতি করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন, সজল মন দিয়ে শোনো, যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে, এবং যখন বলেন যে আমাদের যেমন মমতা দি আছেন, যতদিন মমতা দি আছে কেউ কিচ্ছু করতে পারবে না, তারপরে একটা ডট ডট দিয়ে যোগ করেন যে মোদিজি যখন থাকবে না বিজেপিও থাকবে না, তুলনাটা আর একটু বাড়িয়ে গেলে তৃণমূলের দিকে গেলে কীরকম দাঁড়াচ্ছে আমি জানি না। জল্পনার তো প্রচুর জায়গা থাকে রাজনীতিতে। কল্যাণদা ঠিক কী বলেছেন একবার দেখে নি। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से, पार्टी चलता है उनका नाम से। और के कौन की बोला और कुछ बोला, ऐसा उसमें कुछ नहीं है। जैसे हम तो नरेंद्र मोदी के बहुत समालोचक हो, बहुत क्रिटिसाइज करते हो। आप लोग देख लिया, जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे। जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी बोल के कोई कुछ नहीं रहेगा, वो पार्टी क्षमता से चला जाएगा। 2014 से पहले कोई समझा था कि नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? उस टाइम तो सब ही था, राजनाथ सिंह था, अमित शाह था, सब था, नितिन गडकरी था, सब कुछ सब थे ना, है कि ना, बोलो ना, है तो थे। तो उन लोग तो नहीं ले आना सके। और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो बात, छोड़ो, बीजेपी तो चला ही आएगा, पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता दी है, जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। দেখুন, আমি ইচ্ছে করে পুরোটা আনকাট আনএডিটেড দেখালাম। অরূপের কাছে দুটোই প্রশ্ন হবে। এক হচ্ছে, বর্ষিয়ান তৃণমূল সাংসদ বলছেন যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে, মোদীজি যখন থাকবে না বিজেপি থাকবে না। 29 সালে যেখানে তোমরা ভবিষ্যৎবাণী করে দিয়েছো তার আগেই নাকি বিজেপি পতন হবে, নরেন্দ্র মোদী থাকলে তার মানে দাঁড়াচ্ছে যা বটম লাইন, অ্যাকর্ডিং টু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেউ বিজেপিকে স্পর্শ করতে পারবে না। পাশাপাশি আরেকটা মারাত্মক কথা বলেছেন যে একদম প্যারালাল, সমান্তরালভাবে তুলনা টানছেন। তো যতদিন মমতা দিয়ে আছেন কেউ কিচ্ছু করতে পারবে না, তারপর না। আমি প্রথমত বলি, দেখুন, আমাদের সংসদীয় দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এই প্রশ্নটা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরও আসবে সর্বোচ্চ নেত্রী মমতা দি তাকে সামনে রেখেই গোটা দল লড়ে। ঠিক তো, কোনো অসুবিধা নেই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যখন তিনি থাকবেন না কেউ কিচ্ছু, যতদিন তিনি আছেন কেউ কিচ্ছু করতে পারবে না, তারপরে কি হবে? পতাকা দাঁড়ে দাও তারে বহিবারে দাও শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা খুব সহজ বিষয়। এটাকে যোগ করলেন না, আমি তো জানি টিআরপির জন্য অনেক কিছু বলা যায়। দ্বিতীয় কথা আমি শেষ করে নিই, মোদিজির পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতাদির কথা এই কারণেই বলেছেন কারণ সারা ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক পরীক্ষিত
পরীক্ষিত শক্তি যে মোদিজি অমিত শাহকে চোখে চোখ রেখে হারাতে পারে 21 এবং 24। বিজেপি ততদিন থাকবে। আমি এইটা বলার অর্থ হচ্ছে মোদিজিকে যদি কেউ হারাতে পারেন ভারতবর্ষের বুকে শক্তি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা 21-এ করে দেখিয়েছেন, 24-এ করে দেখিয়েছেন, আবার 24-এ করবে। আমি যেটা বলি, আমি বলছি যে উনি আমাদের দলের লোক না, আমাদের সম্বন্ধে যা খুশি তাই বলতে পারেন, যদিও আমরা ক্রমান্বয়ে প্রধানমন্ত্রী দিয়ে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এসব ভাইপো টাইপো আসলে গল্প। কুণাল ঘোষরা বলেন না 31 সালে ভাইপো হবে মুখ্যমন্ত্রী, মমতা হবে প্রধানমন্ত্রী, এসব যে গল্প, যে মমতা নেই, তৃণমূল নেই, আর বলছে আমার পতাকা যাকে দিয়ে যাও তাকে ও পতাকার। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ে না আসলে চলবে না, সেটা হচ্ছে 3512 নয় 7293 জন দাগির নাম একেবারে স্পষ্ট করে প্রকাশ করতে হবে। এসএসসিকে সরাসরি নির্দেশ দিলেন আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি এই নতুন পরীক্ষার এই যে নতুন বিধি, তার বৈধতা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলে দিল। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের চাপের মুখে গত সপ্তাহে 2016 এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন গ্রুপ সি ও গ্রুপ ডির র্যাঙ্ক জাম্প করা, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এবং যাদের ওএমআর মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। গত 3রা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি 3512 জন দাগির নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার হাইকোর্ট নির্দেশ দিল 7293 জন দাগির নামের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন দাগির নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায়। আমরা যারা আনটেইন্টেড যোগ্য যারা শিক্ষাকর্মী আছি তাদের ক্ষেত্রে তারা যে এতটা সাফারার, তারা 8 মাস ধরে বেতন পাচ্ছে না আজকে, এই অবস্থায় তাদের ক্ষেত্রে তাদেরকে কীভাবে নিয়োগ দেওয়া যাবে বা কী করে তাদেরকে রিক্রুটমেন্ট করা যাবে সেই বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাবার কথা। সেখানে একদল রোজ নতুন নতুন বিষয় নিয়ে কেস করছে, প্রতিদিন আদালতে কেসগুলো উঠছে এবং বিষয়টা একটা দীর্ঘায়িত জায়গায় চলে যাচ্ছে। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি শূন্য পদ 2989 ও গ্রুপ ডি 5489। সূত্রের খবর, প্রায় 8000 শূন্য পদের জন্য ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন প্রায় 8 লক্ষ। একদিকে যখন নতুন নিয়োগের তোড়জোড় চলছে, তারই মধ্যে এবার গ্রুপ সি ও ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার, 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি। এসএসসিকে দিয়েছেন তারা বুঝবে, অমৃতা সিনহা নির্দেশ দেবেন এটা তো বোঝাই যাচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও আজকে একটা কথা বলেছে, আপনারা সেটাও উল্লেখ করুন, যে চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া যাবে না। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়েও ফের প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, যারা নবম, দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত? প্রাইমারি তো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সাবস্টেন্সিভ পোস্ট নয়, তাহলে তারা অবশ্যই পাওয়ার যোগ্য নয়। অত্যন্ত সাইকোলজিক্যালি এবং লজিক্যালি এই রুলসটা ফ্রেম হয়েছে যে কেন সেকেন্ডারি লেভেলের লোকেরাই পাবে, কারণ সেকেন্ডারি লেভেল বলতে 9, 10 এবং একাদশ, দ্বাদশ স্তরের টিচারদেরই বলছেন, তারাই খাতার মূল্যায়ন করেন, তাই তারাই পাবে। ইতিমধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া নিয়েও মামলা দায়ের করা হয়েছে। কেউ দেবে 100 নম্বরের পরীক্ষা আর কেউ দেবে 90 নম্বরের পরীক্ষা, একটা চাকরির পরীক্ষা যেখানে 0.501-এর জন্য চাকরি হয় না, সেখানে 10 নম্বর একদম সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ফ্রেশাররা কিন্তু চাকরি পাবে না। এখন প্রশ্ন একটাই, এসএসসির এই জটিলতা কাটবে কবে? 31শে ডিসেম্বরের মধ্যে সব জটিলতা না কাটলে চাকরিহারা যোগ্যদের কি হবে? তখন তাদের বেতনের কি হবে? সৌভিক মজুমদার, ব্রতদেব ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।